আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমাদের যাদের সামনে টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি অথবা ডি ইউনিট, অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, বিইউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস অথবা এফবিএস অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাস্ট, হাজীতানের জাতীয় মেডিকেল, তাদের জন্য আজকে আমরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট সলভ করবো ইনশাল্লাহ। প্রতিটা মডেল টেস্টে 30টা করে প্রশ্ন এবং সাম্প্রতিক সহ, যেখান থেকে আমি বিশ্বাস করি সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো চাকরি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন হুবহু কমন থাকবে এবং আমি দেখিয়ে দিব কোনগুলো বেশি কমন। সো আজকে স্পেশাল এই ফ্রি মডেল টেস্ট সলভ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সো যারা আজকের এই ক্লাসটি যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে, কমেন্টে লিখবে ছোট হাতের HIGHLIGST হাইলাইট, তারা এগুলো করে স্ক্রিনশট দিয়ে নাবিলজিকে পেজে দিলেই থাকবে আজকের ক্লাস থেকে আকর্ষণীয় গিফট। সুতরাং সবাই একটু শেয়ার মেনশন করে দাও আজকের এই চমৎকার মডেল টেস্ট ক্লাসটিতে। আমি আগেই জানিয়ে দিয়েছি আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। সো কারা কারা যুক্ত হচ্ছে আমি একটু চেক করব, আমি একটু চেক করে দেখবো যে কারা কারা তোমরা যুক্ত হচ্ছ। সো একটু সবাই একটু কমেন্ট করে দাও, শেয়ারটা করে ডান লিখে জানিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আজকে দারুণ ক্লাস হবে, সর্বোচ্চ শেয়ার মেনশনকারী কিন্তু গিফট পাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো তোমরা কাজগুলো করে দাও, 1-2 মিনিটের মাঝখানে আমি আসছি। সো আমি দেখবো যে কারা কারা যুক্ত হচ্ছ। এটা বিশ্বাস রাখো যে হ্যাঁ, আজকের এই মডেল টেস্ট গুলো সলভ করলে তোমাদের এই শেষ সময় বা যে কোনো যেখান থেকে জিকের প্রস্তুতি নাও, জিকের ক্ষেত্রে আরো অনেক বেশি শানিত করতে পারবা। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জিকের ক্ষেত্রে মডেল টেস্ট সলভ করা, এই জিনিসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। জিকের মডেল টেস্ট সলভ করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো কারা কারা যুক্ত হচ্ছ আমি একটু চেক করে দেখবো তোমরা যুক্ত হচ্ছ কিনা। সবাই একটু শেয়ার মেনশনটা রান করে ফেলো, সবাই একটু শেয়ার মেনশন ডান করে ফেলো ইনশাল্লাহ। সবাই যুক্ত হয়ে যাও, রিয়েক্ট দিয়ে ফেলো সবাই একটা শেয়ার মেনশন এভরিওয়ান, সব জায়গায়, স্টোরিতে, সব জায়গায়। ওকে ওকে ওকে, একটু রিয়েক্ট দিয়ে ফেলো। চলো আমরা কথা না বলে দ্রুত শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। কারা যুক্ত হলে আমি একটু দেখবো। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আজকে একটু জানিয়ে দাও। সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দাও সবাই। সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দাও। সো আজকে আমরা যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট সলভ করব, তোমরা একটা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। যে ইউটিউব থেকে দেখে থাকো কিংবা ফেসবুক থেকে, যেই জায়গা থেকেই হোক, এই সামনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় বা সামনে নিবন্ধন বা প্রাইমারি থেকে শুরু করে যে কোনো জায়গায় এই মডেল টেস্ট গুলো সলভ থেকেই কিন্তু এই আদলের প্রশ্ন হবে। সো হুবহু আমরা মডেল টেস্ট সলভ করবো ইনশাল্লাহ। সো এই পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা যতগুলো পারি আজকে করব, যতগুলো আমাদের সম্ভব, যাতে করে আমরা যত বেশি শিখতে পারি এই ক্লাস থেকে। আমাদের কিন্তু টার্গেট এটাই থাকবে, ঠিক আছে? আমাদের কিন্তু টার্গেট এটাই থাকবে যে যতগুলো সলভ করা যায়, হ্যাঁ যতগুলো সলভ করা যায়। শেয়ার টেয়ার করার পরে এই ফোনটা একটু আমাকে ইয়া করে দিতে হবে। ওকে, যতগুলো সলভ করা যায়। সো আশা করি তোমরা যুক্ত হয়ে গেছো। সো কথা না বলে চলো আমরা চলে যাই আমাদের সেই মডেল টেস্টে। তোমরা উত্তর করার চেষ্টা করবে, এর পাশাপাশি ইনশাল্লাহ আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে, সবাই হচ্ছে উত্তর করার একটু একটু চেষ্টা করে থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মডেল টেস্টটা। আমরা চলে যাব আজকে মডেল টেস্টে আমরা ইনশাল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, তোমরা উত্তর করার চেষ্টা করো। এই যে আমাদের মডেল টেস্ট 1, মডেল টেস্ট 1-এর আজকে আমাদের প্রথম প্রশ্ন। মডেল টেস্ট 1-এর প্রথম প্রশ্ন, প্রত্যেকটা পূর্ণাঙ্গ মডেল টেস্টে 30টা করে এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটাতে তোমরা বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, তারপর হচ্ছে রিসেন্ট ইস্যু, রিসেন্ট কিন্তু 5-6টা করে প্রশ্ন, তারপর হচ্ছে আইসিটি। তার মানে বুঝতেই পারছো যে এই এক একটা মডেল টেস্ট সলভ করা মানে জিকের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাওয়া, আরো এক ধাপ কিন্তু এগিয়ে যাওয়া, ঠিক আছে? সো আমরা দেখি যে কারা কারা যুক্ত হলে কাদের কি অবস্থা। আমরা একটু চেক করে দেখবো যে কারা কারা আমাদের যুক্ত হলে এখানে। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ভারতের 7 সিস্টার্স এর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই? সো এইটা কারা কারা উত্তর করতে পেরেছো আমি দেখবো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এইটা, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এইটা।
দেখো, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য হচ্ছে কয়টি? 7 মানে 7, মানে 7টি রাজ্য, তারা 7 বোন। মাথায় রাখতে হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে কিন্তু সেই 7টি রাজ্য রয়েছে। সেই 7টি রাজ্য কোথায় রয়েছে? বাংলাদেশের উত্তর পূর্ব দিকে। কোথায়? বাংলাদেশের উত্তর পূর্ব দিকে। একের তোমরা গ দিচ্ছ। হ্যাঁ, একের গ দিচ্ছ যারা, ওকে চলো দেখি তোমাদেরটা কতটা সঠিক। কতটা সঠিক আমরা দেখব। সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য কিন্তু কয়টি? 7টি। 7টি রাজ্য মনে রাখার টেকনিক হচ্ছে আমিত্রি অমেনাম। আমরা যদি ম্যাপ দেখে পড়ি আমাদের সেটা মনে রাখতে হবে না। আমিত্রি অমেনাম। এই আমিত্রি অমেনামের মধ্যে আতে হচ্ছে আসাম, যার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে। মিতে হচ্ছে মিজোরাম, যেটার সাথে সীমানা রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে। তৃতীয় হচ্ছে ত্রিপুরা, যেটার সাথে সীমানা রয়েছে কিন্তু আমাদের হচ্ছে কুমিল্লার সাইডে, কারণ কুমিল্লার পুরাতন নাম ছিল কিন্তু ত্রিপুরা। পরীক্ষা আসে বাংলাদেশের যে জেলা পূর্বে ভারতের ত্রিপুরার অংশ ছিল সেটি কিন্তু কুমিল্লা। তাহলে এই তিনটার সাথে বাংলাদেশের সীমানা আছে। পরে আছে অরুণাচল, অতে অরুণাচল, যার সাথে কোনো সীমানা নাই। মেতে মেঘালয়, মেঘালয়ের সাথে অবশ্যই সীমানা আছে। বাংলাদেশের উত্তর দিকে ভারতের যে রাজ্যটি রয়েছে আমাদের একদম কোল ঘেঁষা, সীমান্ত ঘেঁষা, সিলেটের পাশে বা অন্যান্য জেলাগুলো সুনামগঞ্জের পাশে, সো এটার সাথে সীমানা আছে। এই নাগাল্যান্ড, মণিপুর, তাহলে পাওয়া গেল অতে অরুণাচল। এই অরুণাচল যে প্রদেশটা রয়েছে মাথায় রাখবা, অরুণাচল, এই অরুণাচলটা কিন্তু চীন দাবি করে। চীন বলে এই অরুণাচলটা আমাদের, চীনের সাথে যুক্ত করতে চায়। তাহলে পরীক্ষা আসতে পারে যে ভারতের কোন রাজ্যটি চীন দখল করতে চায় বা চীন নিজেদের বলে দাবি করে, অথবা বলতে পারে ভারতের কোন রাজ্যটির সাথে চীনের সরাসরি সীমান্ত রয়েছে, এই অরুণাচল প্রদেশ, যেটার সাথে বাংলাদেশের নাই। তো অপশনে বলছে কোনটি সীমান্ত নাই, মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে, মণিপুরের সাথে নাই। এই মণিপুর পাবো আমরা এই মতে, অরুণাচল, নাগাল্যান্ড এই মতে। মণিপুরের সাথে নাই, নাগাল্যান্ডের সাথেও নাই। তার মানে সেভেন সিস্টার্স ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, 3টির সাথে নেই। এটা পরীক্ষা আসতে পারে। কয়টি রাজ্যের সাথে? 4টির সাথে সীমানা আছে। কি কি? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়ের সাথে আছে। কোনগুলোর সাথে নাই? এই 3টা। তোমরা খাতা লিখে ফেলো, কোনগুলোর সাথে নাই খাতা লিখে ফেলো। আমি তোমাদের একটা কথা বলতে চাই, গিফট সামগ্রীগুলো একটু আমি যদি দেখাই, এই যত গিফট সামগ্রীগুলো একটু, ফাহাদ এদিকে আসো। এই যে এখানে যত গিফট সামগ্রীগুলো আছে ক্লাস যারা শেয়ার করবে, যে এখানে আছে সবগুলো, যে এখানে আছে সবগুলো, এখানে আছে, একটু নিয়ে আসো। সো আজকের ক্লাসে তোমরা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইন শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ার করে দাও। তাতে তোমাদের আমরা একটা ডিসকাউন্টও দিব, প্লাস হচ্ছে কিছু গিফট থাকবে, টি শার্ট থাকবে, মগ থাকবে। So একটা রিয়েক্ট দিয়ে ফেলো সবাই। সো দেখতেই পাচ্ছ আমরা যেটা বারবার বলি যে আমাদের ক্লাসগুলো যারা করবে তারা কিন্তু এই যে নাবিল জিকের এই স্পেশাল আমাদের যে মগ আছে সেটা পাবে, গ্লাসটা পাবে। তারপর পাশাপাশি হচ্ছে আমাদের যে কলম আছে আমরা নিজেরাই কুরিয়ার করে পাঠিয়ে দিব, নাবিল জিকের যে কলম আছে, ব্র্যান্ডিং যে কলম আছে সেটা। তারপর হচ্ছে আমাদের যে টি শার্ট আছে স্পেশাল, আমাদের কাছে প্রায় 10টা আছে, সবাইকে দিতে পারবো না, 2-3 জনকে দিতে পারবো। তো তোমরা টি শার্টও পাবা, খুবই প্রিমিয়াম টি শার্ট, একটা আমি নিজেও পরে আছি। এর পাশাপাশি আমাদের যে চাবির রিং আছে, এগুলো আমরা তোমাদের গিফট দেওয়ার জন্যই কিন্তু বানিয়েছি, যাতে ইন্সপায়ার করতে পারি। সেই চাবির রিং আছে খুব সুন্দর, নাবিল জিকের চাবির রিং আছে, দেখতেই পাচ্ছ। সো কি করতে হবে, ক্লাসটা একটা রিয়েক্ট দিতে হবে সবার আগে, নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে। যারা এগুলোতে এগিয়ে থাকবে তারাই কিন্তু পাবে, সবাইকে দিতে পারবো না। এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে মেনশন দাও, প্রচুর পরিমাণে মেনশন দাও, দিয়ে স্ক্রিনশট নিয়ে নাবিল জিকে পেজে দিলেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এগুলো থাকুক। তাহলে মাথায় রাখবা এখানে উত্তর হবে হচ্ছে মণিপুর, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? 2 নাম্বার প্রশ্ন, ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ। এই ইনকা সভ্যতা মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে। ইনকা যে সভ্যতা রয়েছে এই সভ্যতার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা একটা তোমার নিদর্শন হচ্ছে মাচু পিচু। পরীক্ষায় আসে এই মাচু পিচু নামক যে শহরটি, এই মাচু পিচু নামক যে শহরটি রয়েছে সেটা কোন সভ্যতার নিদর্শন? মাচু পিচু নামক এইটি হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন। মাচু পিচু হচ্ছে কোন সভ্যতার? মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার। কোন সভ্যতার? ইনকা সভ্যতা, ঠিক আছে? মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? এই ইনকা সভ্যতার নিদর্শন, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবা, মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে, সবচেয়ে প্রাচীন সভ্যতা, এটা পরীক্ষায় আসে, মেসোপটেমীয়। কি? মেসোপটেমীয় সবচেয়ে হচ্ছে প্রাচীন সভ্যতা, মাথায় রাখবা। কিন্তু অপশনে যদি কোনো সময় মেসোপটেমীয় না পাও তখন তোমরা মিশরীয় দিবা, মেসোপটেমীয় না থাকলে তখন দিবা মিশরীয়। এটাও তোমাদেরকে একটু বলে দিলাম।
সো ইনকা সভ্যতা কোথায় আছে? ইনকা সভ্যতায় আছে এই পেরুতে। কোথায়? পেরুতে। পেরুতে আছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা পেরুতে আছে, পেরুতে। আর ইনকা সভ্যতার নিদর্শন হচ্ছে মাচু পিচু। মাচু পিচু। ইনকা সভ্যতার নিদর্শন হচ্ছে মাচু পিচু। এই বিষয়টা মাথায় রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। তোমরা কি উত্তর করেছো? দেখি। হ্যাঁ, তোমরা ইনকা দিয়েছো। ইয়েস, ইনকা পেরুতে। থ্যাংক ইউ। ইনকা পেরুতে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে জেন জি এর পূর্ণরূপ কি? জেন জি এর পূর্ণরূপ কি? এই জেন জি এর পূর্ণরূপ কি? জেনারেশন জম্বি। খুবই একটা মজার একটা অপশন। জেনারেশন জুমার্স, জেনারেশন জুম, তারপর হচ্ছে জিনিয়ার জেনারেশন। তোমরা মাথায় রাখবা এই কয়েকটা জেনারেশন থেকে পরীক্ষা আসতে পারে। আলফা, জেন আলফা, জেন আলফা, এবং এই জেনারেশন জেন আলফা, তাদের বয়স সীমা কত? এই জেন জি জন্মসাল বা বয়স সীমা হচ্ছে 1997 থেকে 2012, অথবা অপশনে যদি 1997 থেকে 2012 না পাও, অবশ্যই পাবা 1995 থেকে 2010। তবে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে এটা। জেনজির বয়স সীমা মানে জন্ম সময়, যাদের এই সময়ের মধ্যে জন্ম, এই যে হয়তো 97 থেকে 2012 মধ্যে জন্ম, তাদেরকে বলা হয় জেনারেশন কি? জেনারেশন জুমার্স বা জুমার। জেনারেশন জুমার্স বা জুমার, মাথায় রাখবা। জেনারেশন জুমারের পর হচ্ছে জেনারেশন আলফা, তারপর বিটা, তারপর গামা, এভাবে কিন্তু অনেকগুলো জেনারেশন আসতেছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। 9টা জেনারেশন আছে মোট, 9টা জেনারেশন। মোট কয়টা জেনারেশন? 9টা। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই 9টা জেনারেশন তোমরা চাইলে এই এমসিকিউ ইনসাইড বই থেকে, আমার বই থেকে আছে, আমি তোমাকে দিচ্ছি। তোমরা একটু স্ক্রিনশট নাও, একটু স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যাতে করে তোমরা এটা, এই যে 9টা খুব সুন্দর করে দিয়ে দিছি এখানে, এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই একটু, যাতে করে তোমাদের কাছে থাকে। এই যে 9টা জেনারেশন, একটু সবাই স্ক্রিনশট নিবে। আমি এরকম অনেক তথ্য আজকে বই থেকে তোমাদের দিয়ে দিব, যাতে করে তোমরা এগুলো কালেক্ট করে রাখতে পারো। তবে এখানে দেখো যেটা আছে জেনারেশন গামা, মানে সবচেয়ে শেষেরটা, খেয়াল করো। যেটা আছে জেনারেশন গামা, ওইটাতে একটু ভুল আছে। 2040 থেকে 54 হবে, 24 না, 40 থেকে 54, শেষেরটা হবে 2040 থেকে 54। তোমরা একটু স্ক্রিনশট ডান লিখে জানাও, স্ক্রিনশট ডান লিখে জানিয়ে দাও। এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেশন জেড মানে জেন জি আর আলফা। সো জেনারেশন যেটা গামা, ওইটাতে একটু তোমরা কারেকশন করে নিবে, 2040 থেকে 54, ঠিক আছে? 40 থেকে 54 উত্তর হবে জেনারেশন জুমার, ঠিক আছে? ওকে, তাহলে এটা তোমরা একটু মাথায় রাখবা, বয়স সালটা পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কি? বারবার এই সংবিধান থেকে প্রশ্ন আসবে। সামনে যতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা যত চাকরি, সংবিধান সংসদ থেকে প্রশ্ন হবে মাস্ট, এটা তো সবসময় হয়, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এই যে সংবিধান কমিটি, মোট সদস্য ছিল কত? সংবিধান কমিটির মোট সদস্য ছিল, সবাই বলো তো, 34 জন। এই 34 জনের মধ্যে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন, মাথায় রাখবা। ডক্টর কামাল হোসেন, এই নামটা মাথায় রাখবা, পরীক্ষা আসতে পারে। ডক্টর কামাল হোসেনের নামটা পরীক্ষা আসতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডক্টর কামাল হোসেনকে কি বলা হয়? বাংলাদেশের সংবিধানের রূপকার কাকে বলা হয়? বাংলাদেশের সংবিধানের রূপকার বলা হয় ডক্টর কামাল হোসেনকে। সংবিধান কমিটির একমাত্র বিরোধী দলীয় ব্যক্তি কে ছিলেন? বিরোধী দলীয় ব্যক্তি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ন্যাপের সদস্য ছিলেন, তিনি কিন্তু খসড়া সংবিধানে কোনো সাইন করেননি। এই 4টা তথ্য তোমরা মাথায় রাখবা। আর বাংলাদেশের সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া আক্তার বানু। কি? রাজিয়া আক্তার বানু। আমরা বিভিন্ন টপিক থেকে আজকে পড়বো, ইনশাল্লাহ বিভিন্ন টপিক থেকে আজকে পড়বো। সো এই রাজিয়া আক্তার বানুই কিন্তু সংবিধান কমিটির সদস্য। মোট সদস্য 34 জন। ডক্টর কামাল হোসেন সংবিধানের রূপকার বা এই সংবিধান কমিটির সভাপতি ছিলেন। বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি ন্যাশনাল আওয়ামী পার্টি এই দলের সদস্য ছিল, এবং তিনি হচ্ছে খসড়া সংবিধানে স্বাক্ষর না করা একমাত্র ব্যক্তিও কিন্তু এই সুরঞ্জিত সেনগুপ্ত। আর আমরা জানি বাংলাদেশের সংবিধান কবে পাশ হয়? 16 ডিসেম্বর। এগুলো এইভাবে মুখে মুখে বলে মনে থাকবে, 16 ডিসেম্বর 1972 সালে। এবং মাথায় রাখতে হবে সংবিধানের অনুচ্ছেদ কত? মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি। অনুচ্ছেদ পরীক্ষা আসে, মোট অনুচ্ছেদ কত? 153। তফসিল কতটি? তফসিল হচ্ছে কতটি? 7টি। এবং ভাগ কতটি? সংবিধানের ভাগ যদি বলে, ভাগ হচ্ছে 11টি। আবার যদি বলে বাংলাদেশের সংবিধানের
বাংলাদেশের সংবিধান বলতে পারে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান কোন দেশের? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতের। সবচেয়ে বড় হচ্ছে ভারতের সংবিধান। আর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের? ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে ইউএসএ, মানে যুক্তরাষ্ট্রের। মাথায় রাখবা, এই তথ্যগুলো আসতে পারে। তাহলে আমাদের সংবিধানের তোমার সংশোধনী হয়েছে এই পর্যন্ত কতবার? সংশোধনী হয়েছে এই পর্যন্ত হচ্ছে 17 বার। সংশোধনী হচ্ছে 17 বার। তাহলে অনেক তথ্য তোমরা কিন্তু ক্লাস থেকে পেয়ে যাচ্ছ। সেরকম করে আমরা অনেক, একজন লিখছে শিরায় শিরায় রক্ত, সবাই নাবিল ভাইয়ের ভক্ত। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো ওকে, তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্ন আমরা সলভ করলাম। অনেক তথ্য তোমরা লিপিবদ্ধ করবা। এবার আমরা চলে যাবো আমাদের 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও উত্তরটা কি হবে। 5 নাম্বার 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 5 ও 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করে আমরা জানিয়ে দেই। জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি? মানে ফিলিস্তিন জাতিসংঘের কি রাষ্ট্র? আমরা জানি পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র, মাথায় রাখবা স্বাধীন। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে কয়টি? স্বাধীন রাষ্ট্র আছে 195টি। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কয়টি? স্বাধীন রাষ্ট্র 195। এই 195টির মধ্যে 193টি হচ্ছে জাতিসংঘের ভুক্ত। 193টি জাতিসংঘভুক্ত 195 এর মধ্যে, মাথায় রাখতে হবে। পরবর্তীতে এই স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে যেই দেশ সর্বশেষ তোমার জাতিসংঘের সদস্য হয় সেই দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। কি? সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান মানে 193তম জাতিসংঘভুক্ত রাষ্ট্র এই দক্ষিণ সুদান, যার রাজধানী হচ্ছে জুবা। পরীক্ষা আসতে পারে জুবা কোন দেশের রাজধানী? দক্ষিণ সুদানের রাজধানী। এইবার জাতিসংঘের প্যালেস্টাইন রাজত্ব হচ্ছে রাষ্ট্রীয় পর্যবেক্ষক একটি রাষ্ট্র, মাথায় রাখতে হবে। তবে জাতিসংঘে যাতে সদস্য হতে পারে বা জাতিসংঘে যাতে আরো বেশি মর্যাদা লাভ করতে পারে, পরীক্ষা আসতে পারে কোন দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছে, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। নামটা মাথায় রাখবা, খাতা লিখবা, এগুলো তোমরা মুখে মুখে বলো। সংযুক্ত আরব আমিরাত। কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। এবং বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। কততম? 136তম সদস্য দেশ বাংলাদেশ। 1974 সালে, কত সালে? 1974 সালে জাতিসংঘের সদস্য হয়, কিন্তু আমরা কিন্তু আবেদন করেছিলাম 1972 সালে। তারপর 2 বছর পর্যবেক্ষক দেশ হিসেবে থেকেছি। পরে 74 সালে কিন্তু আমরা কি হয়েছি? আমরা জাতিসংঘভুক্ত হয়েছি 136তম। 29তম অধিবেশনে। কোন অধিবেশনে আমরা সদস্য হয়েছি? 29তম অধিবেশনে। সো এইভাবে একটু মনে রাখতে হবে এই তথ্যগুলা। তো এর পরবর্তী প্রশ্ন ছিল আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? আয়তনে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে কোনটার উত্তর কি হবে। তোমরা জাস্ট কমেন্ট করতে থাকো যে এখানে কোনটার উত্তর কি হবে। সব প্রশ্ন কিন্তু 3-4টা করে তোমাদের সামনে দিয়ে দিব। সো পৃথিবীতে আয়তনে বৃহত্তম দেশ কিন্তু এই রাশিয়া। আয়তনে বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া, মাথায় রাখতে হবে। আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। হ্যাঁ, পৃথিবীর 8 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার রাশিয়ার। এত বৃহত্তম তাদের ভূমি। এবং একটা সময় তারা তাদের দেশ পরিচালনা করতে পারেনি বলে 1867 সালে, খাতায় লিখবা, 1867 সালে তাদের আলাস্কা যে রাজ্যটি রয়েছে খুব কম মূল্যে যুক্তরাষ্ট্রের কাছে ওই আলাস্কা তারা বিক্রি করে দেয়। এই রাশিয়া পূর্বে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ। পরবর্তী WHO। এই WHO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা জাতিসংঘভুক্ত একটা সহযোগী সংস্থা। ওআরজি লিখলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মাথায় রাখতে হবে। সর্বশেষ ম্যালেরিয়া মুক্ত দেশ কোনটি? WHO এর সর্বশেষ ম্যালেরিয়া মুক্ত দেশ। এই WHO বাংলাদেশের কি সম্পর্ক? এই বিষয়গুলো তোমাদের একটু জানতেই হবে। WHO এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক, এইগুলো তোমাদেরকে কিন্তু জানতেই হবে, ঠিক আছে? জানতেই হবে। সো WHO সর্বশেষ ম্যালেরিয়া হচ্ছে মিশর মানে ইজিপ্ট। মাথা রাখো, ইজিপ্ট বা মিশর হচ্ছে তোমার কোন? আফ্রিকা মহাদেশের একটা দেশ। এবং এই মিশরের একটা গুরুত্বপূর্ণ বন্দর আছে যেখান থেকে প্রশ্ন আসে, পোর্ট সৈয়দ। নাম কি? বন্দরটার নাম কি? পোর্ট সৈয়দ। কোন দেশের? পরীক্ষায় আসে পোর্ট সৈয়দ। ভূমধ্য সাগরের মধ্যে একটা বন্দর হচ্ছে পোর্ট সৈয়দ, মিশরের বা ইজিপ্টের। এটা হচ্ছে মিশরের। আর সুয়েজ খাল কোন দেশের অধীনে? সুয়েজ খাল কিন্তু এই মিশরের অধীনে। 1956 সালে সুয়েজ খালকে তারা জাতীয়করণ করে। 1956 সালে, ঠিক আছে?
তাহলে এই প্রশ্নগুলো তোমাদের হতে পারে। এই যে দেখো, তারপরে আমাদের 8, 9, 10 এই তিনটা প্রশ্ন দেখো। 8, 9, 10, 8, 9, 10 প্রশ্ন কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে? মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালের 1921 1 জুলাই। 1 জুলাইকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনের জন্য কোন কমিশন গঠন করা হয়েছে? নাথান কমিশন। নাথান কমিশন, স্যার রবার্ট নাথান এটার হচ্ছে ইয়ে আর কি। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বলে প্রথম বাঙালি উপাচার্য অথবা বলে প্রথম মুসলিম উপাচার্য, একই উত্তর, একটু খাতায় লিখে ফেলো। মুসলিম উপাচার্য। যদি বলে উপমহাদেশের প্রথম উপাচার্য, উপমহাদেশের, তিনটা যাই বলুক উত্তর কি হবে? উত্তর হবে স্যার এ.এফ. রহমান। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা হলও রয়েছে, স্যার এ.এফ. রহমান। কি হবে? স্যার এ.এফ. রহমান। যারা টাকা, অনেকেই আমাদের পেজে পুরা মনে করো মেসেজ দিয়ে ব্লক হয়ে গেছে, তো এখন আমি যখন ক্লাস নিচ্ছি 2 জন অ্যাডমিন বসে আছে তোমাদেরকে ভর্তি করাচ্ছে মাত্র 399 টাকায়। 399 টাকায়, মানে 400 টাকারও 1 টাকা কমে সামনে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর রেকর্ডেড, বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক রেকর্ডেড ক্লাস, এক্সাম, সাজেশন, এবং 28 ডিসেম্বর রাত 9টা থেকে হবে মহা ম্যারাথন ক্লাস। 10টা ক্লাস নিব পেড গ্রুপে। এই 399 টাকায় 10টা ক্লাস নিব। সামনে যাদের থাকে রাবি, চবি, গুচ্ছ, জাতীয়, সাস্ট, কুমিল্লা, জগন্নাথ সব কভার হয়ে যাবে। 10টা ম্যারাথন ক্লাস দিব আমরা, প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে লাইভে হবে এই 28 ডিসেম্বর রাত 9টায়। তো তোমরা পেজে যোগাযোগ করো যে আমরা ওই মহা ম্যারাথন কোর্সে ভর্তি হতে চাই। ডিটেলসটা পরে বলবো, আগে আমরা পড়াই সলভ করি, যে দেখি কার কি অবস্থা। তো মাথায় রাখতে হবে এই টাইপের প্রশ্ন হতে পারে। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী, এটা সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় আরেকবার এই প্রশ্নটা দেখবা। শান্তিতে নোবেল বিজয়ী, তোমরা সবাই জানো যে নোবেল এই যে পুরস্কার, এটা কার নামে দেওয়া হয়? আলফ্রেড বার্নার্ড নোবেল। কি? আলফ্রেড, পুরো নামটা মাথায় রাখবে, আলফ্রেড বার্নার্ড নোবেল। তিনি কি আবিষ্কার করেছে? আলফ্রেড বার্নার্ড নোবেল আবিষ্কার করেছে ডিনামাইট। কি? ডিনামাইট একটা বিস্ফোরক। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1901 সাল থেকে। বর্তমানে কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি বিষয়ে দেওয়া হয়। 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় বর্তমানে, মাথায় রাখবা। তো নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পেজে মেসেজ দিতে পারবা। যারা আগের পেজ বেসে আসো তোমাদের কোর্সে ভর্তি হতে হবে না, মাত্র 399 টাকা। এরকম সুযোগ আর কোনোদিন পাবা না। আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট দিতে চাই, এই জন্য এত পরিমাণে টাকা আর ভর্তি আসতেছে। ওরা জানে যে এটা মিস করলে সামনে জিকেতে যাদের দুর্বলতা তারা খারাপ করবা। এই একটা সুযোগ আসছে আমার কোর্সের, মূল কোর্সে কিন্তু তোমাকে ভর্তি করানো হবে। আগের যত ক্লাস, যত এক্সাম, যত সাজেশন, দাগানো স্লাইড সব পাবা একদম 399 টাকায়। শুধু নাবিল জিকে পেজে নক দিলে হবে। এই একটা সুযোগ আসছে। 28 ডিসেম্বর ক্লাস শুরু, প্রথম লাইভ ক্লাসটা থেকে শুরু করো। তোমার জিকে যত ভয়, কমন না পাওয়ার পিছনে যত ভয়, ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো মাথায় রাখবা এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তো 2025 সালে শান্তিতে বলছে, শান্তিতে পেয়েছে কে? মারিয়া কুরিনা মাচাদো। মাথায় রাখবা তিনি হচ্ছেন ভেনিজুয়েলা। এই ভেনিজুয়েলা বর্তমানে খুবই 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 আলোচিত একটা দেশ, ভেনেজুয়েলা, যার রাজধানী হচ্ছে কারাকাস। ওপেক আসলে ওপিইসি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই ওপেক গঠনের উদ্যোক্তা দেশও কিন্তু এই ভেনেজুয়েলা। মাথায় রাখবা বর্তমানে খুবই মুদ্রাস্ফীতি চলছে, এবং ভেনেজুয়েলার যে বর্তমান সরকার প্রধান আছে নিকোলাস মাদুরো, এই নিকোলাস মাদুরোকে হটাইতে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিছে ডিরেক্ট, যে তুমি স্বেচ্ছায় পদত্যাগ করো ভাই। নিকোলাস মাদুরো হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক, যে আমিও সরবো না। সো বুঝতেই পারছো। সো এই ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের এখন প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে। তাই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এই গ্যাঞ্জাম থেকে যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে, যদিও সামনে এখান থেকে প্রশ্ন আসবে, যেই দেশগুলো যুদ্ধরত সেখান থেকে প্রশ্ন আসে। তো এই ভেনেজুয়েলারই একজন ব্যক্তি হচ্ছে মারিয়া কুরিনা মাচাদো, যাকে আবার ডোনাল্ড ট্রাম্প খুব পছন্দ করে, তাকে ক্ষমতায় বসাইতে চাচ্ছে আর কি মূলত। তিনি গণতন্ত্রের অধিকারের জন্য আন্দোলন করছেন, মাথায় রাখবা। আর এই আর কি, ঠিক আছে, এই আর কি। পরে তোমরা এই 3টা প্রশ্ন উত্তর দাও, 10, 11, 12। তো ইতিহাসের নিচের কোনটি অলিখিত উপাদান? বর্তমানে জনসংখ্যা বৃহত্তম দেশ, জনসংখ্যায়। আর পাকিস্তান আমল পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তো এটা হচ্ছে মালিক ফিরোজ খান নুন। তো পাকিস্তান আমল, পাকিস্তানের সাথে কে গভর্নর ছিলেন, কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন? তারপর হচ্ছে মূলত এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভাষা আন্দোলন, এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, কিংবা হচ্ছে উপাধি থেকে শুরু করে মুক্তিযুদ্ধে নারীদের অবদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান,
ভাষা আন্দোলন ভিত্তিক গান, ভাস্কর্য, ভাষা শহীদ, এই টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু বেশি 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 তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এই টপিকগুলো কিন্তু এখন বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটাকে ধরতে হবে আমাদের। তো দেখো, বর্তমানে জনসংখ্যায় বৃহত্তম দেশ কিন্তু এই ভারত। জনসংখ্যায় ভারত, যেই দেশের সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন চলতেছে, সম্পর্কের একটা টানাপোড়েন চলতেছে, তাই না? ভারত হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম দেশ। আর ইতিহাসের উপাদান হচ্ছে দুইটা। তোমরা একটু কমেন্ট করো ইতিহাসের জনককে, ইতিহাসের জনককে। এটা পরীক্ষায় আসতে পারে, ইতিহাসের জনক, আধুনিক ইতিহাসের জনক, বৈজ্ঞানিক ইতিহাসের জনক, একটু তোমাদের মুখে মুখে দেখতে চাই। তো এই ইতিহাসের একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা অলিখিত। লিখিত মানে কি? প্রাচীন যে ইতিহাস গ্রন্থগুলো আছে, যেখানে লিখে রাখছে ইতিহাস, বিভিন্ন শাসন আমলে কি কি ধরনের উপাদান পাওয়া যেত, কি কি জিনিস আমরা কিন্তু সেটা বর্ণনা শুনে শুনে জানতে পারি। কিন্তু সে লেখা ছাড়াও ইতিহাসের এমন কিছু অলিখিত উপাদান রয়েছে যেগুলো আসলে লেখা না কিন্তু বোঝা যায়। যেমন শিলালিপি, স্তম্ভলিপি থেকে শুরু করে মুদ্রা, প্রাচীন মুদ্রা থেকে বুঝতে পারি এটা কোন আমলের, ঠিক না? তো ইতিহাসের বলছে অলিখিত। অলিখিত কি হবে? তাম্রলিপি হবে অলিখিত, দলিলপত্র না, সাহিত্য না, বৈদেশিক বিবরণ না, হবে অলিখিত। ঠিক আছে, তাহলে পৃথিবীর জনসংখ্যা বৃহত্তম দেশ বর্তমানে কিন্তু ভারত। ঠিক আছে, ভারত হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম দেশ। এইবার দেখো এখানে আরো তিনটা প্রশ্ন, 13, 14, 15, যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? তো এখানে একটু কনফিউশন আছে তোমাদের, এই বিষয়ে একটু কনফিউশন আছে, দূর করে দেবো, সমস্যা নাই। এই বিষয়ে অনেকের কনফিউশন আছে, যারা এখনো একটা রিয়েক্ট দাও নাই, একটা রিয়েক্ট দিয়ে ফেলো। জাস্ট তোমার নিজের টাইমলাইনে একটা শেয়ার করে দাও ভাই। আর এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো হয়, যে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, মডেলটি সলভ করতেছি বিভিন্ন টপিক থেকে, সাম্প্রতিক সহ, তোমরা একটু দেখো, বাংলাদেশের মোট মোট তোমার সীমানা কত? 5138 কিলোমিটার। এই সীমানা আছে দুইটা দেশের সাথে, আমাদের সাথে আন্তর্জাতিক দুইটা সীমানা আছে, একটা হচ্ছে মিয়ানমারের সাথে, আরেকটা আছে ভারতের সাথে। আমাদের দেশের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 32টি। সীমান্তবর্তী জেলা, বাংলাদেশে তো জেলা বলে। আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি? আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি তোমরা বলো? 32টি। এই 32টির মধ্যে 30টি হচ্ছে ভারতের সাথে, মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। রাঙামাটি এমন একটা জেলা যেটা ভারতের সাথেও বর্ডার শেয়ার করেছে, মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করেছে, যে কারণে এখানে 30 গুনতে গেল রাঙামাটি আসে, 3 গুনতে গেল রাঙামাটিকে ধরা হয়, তাই দুইটা মিলে 2 হয়ে যায় না, দুইটা মিলে একটা, তার মানে এখান থেকে 1 বাদ যাবে, 30 আর 3 যোগ করলে এভাবেই 32 হয়। রাঙামাটি তো যে কোনো একটা জায়গা থেকে আমাদের বাদ দিতে হবে, বা দুইটা মিলেই একবার হবে, তাই না? দুইটা মিলেই কিন্তু একবার হবে, দুইটা মিলেই কিন্তু একবার হবে। সুতরাং এই যে, তাহলে মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত? 280 নাকি 271? সবাই এটা নিয়ে কনফিউশনে থাকে। এই সীমানা কত এটা জরিপ করেছে, মোটা দাগে যে জরিপগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই, দুইটা জরিপ, একটা হচ্ছে মাধ্যমিক ভূগোল বই থেকে, আর একটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ কি তথ্য দিছে। সো একজন বলতেছে 280 কিলোমিটার, কেউ বলছে 271। তো অপশনে যদি তুমি 280 পাও, 280 দাগাবা, কিন্তু যদি অপশন 280 না পাই, এখানে ধরো তুমি পাইতা 271, তখন কিন্তু আবার 271 দাগাইতে হইতো, এটা বুঝতে হবে। আর আমাদের উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। 711 কিলোমিটার উপকূলের যে দৈর্ঘ্য রয়েছে, সেটাও একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাথায় রাখতে হবে। আর নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? আসিয়ানভুক্ত দেশ কয়টি? আমরা জানি 11টি। 11টি। তোমরা বলো আসিয়ানভুক্ত সর্বশেষ দেশ কোনটা? আসিয়ানভুক্ত সর্বশেষ, যেটা 2025 সালে হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এই সর্বশেষ সদস্য কোনটা আসিয়ানভুক্ত? দেখি কে বলতে পারো আসিয়ানভুক্ত সর্বশেষ দেশ কোনটা? দেখো, আসিয়ানভুক্ত লাউস আসিয়ানভুক্ত, ভিয়েতনাম আসিয়ানভুক্ত, কম্বোডিয়া আসিয়ানভুক্ত, হংকং কিন্তু আসিয়ানভুক্ত না। ঠিক আছে, আমরা জানি আসিয়ানভুক্ত 11টি দেশ রয়েছে। সো এর রাজধানী হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আর আসিয়ানভুক্ত দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে কি বলে, এমটিভিতে ফিল্ম দেখে পুতের বিসিএস হলো না। তো মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, কম্বোডিয়া, তোমার হচ্ছে কি সিঙ্গাপুর। ঠিক আছে, এফ হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া,
হ্যাঁ, এল তে হচ্ছে লাউস, আর এম তে হচ্ছে কি তোমার এইদিকে মালয়েশিয়া, আর পুদ্দে হচ্ছে পূর্ব তিমুর। তাইলে তোমাদের বলো তো সর্বশেষ কোনটা? পূর্ব তিমুর। ইয়েস, সর্বশেষ হচ্ছে পূর্ব তিমুর। তো এখানে হংকং কোনো পূর্ব জোট নয়। আমরা বেশি কম ব্যাখ্যা দিয়ে বেশি বেশি সলভ করি, চলো। এবার বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? খুবই ইম্পর্টেন্ট এটা। প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? 18 এপ্রিল। 18 এপ্রিল তারিখটা, এটা এটা তারিখটা আসতে পারে 18 এপ্রিল 1972, তারিখটা মনে রাখবা। 18 এপ্রিল 1972 সালে বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের সর্বপ্রথম আন্তর্জাতিক যে কোনো একটা সংস্থার সর্বপ্রথম সদস্য হয় বাংলাদেশ, সেটা কিন্তু কমনওয়েলথ। এই 18 এপ্রিল 1972। এই কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে পূর্বে যারা ব্রিটিশদের কলোনি ছিল সেই দেশগুলোর সংগঠনে কিন্তু কমনওয়েলথ। আর কমনওয়েলথভুক্ত দেশগুলো মাঝখানে যারা হচ্ছে কূটনীতিবিদ থাকেন তাদেরকে কিন্তু হাই কমিশনার বলা হয়। আর এই কমনওয়েলথের সদস্য হয়ে আমরা 18 এপ্রিল 1972 সালে সর্বপ্রথম কোন একটা আন্তর্জাতিক সংগঠনের সদস্য কিন্তু আমরা এই কমনওয়েলথের হয়েছি। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক, আমি তোমাদের একটা কথা হলপ করে বলতে চাই, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো কোনটা কোথায় আছে এইটা একটু ভালো করে পড়ে যাবা। যে কোনো বিশ্ববিদ্যালয় চাকরি পরীক্ষায় এই দর্শনীয় স্থান থেকে প্রশ্ন আসে। যেমন যদি প্রশ্ন আসে উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। উত্তরা গণভবন কোথায়? নাটোরে। যদি আসে কুসুম্বা মসজিদ কোথায়? নওগাঁয়। যদি আসে মহাস্থানগড় কোথায়? বগুড়ায়। সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে যে লালমাই পাহাড় কোথায়? তোমরা আমাকে বলো লালমাই পাহাড় কোন জেলায়? আবার আসতে পারে যে সোমপুর বা পাহাড়পুর বিহার কোন জেলায়? এটা নির্মাতাকে, এই কোনটা কোথায় নির্মাতাকে এতটুকু জানলে সামনে যেই কোনো জায়গায় কমন থাকবে। সো এটা একটু তোমরা লিখে ফেলবা। বাংলাদেশের বিখ্যাত স্থানগুলো কোনটা কোথায় তা ভাই তোমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? কোনোভাবে মিস করা যাবে না। ওকে, তা তোমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, তো এখানে ওষুধ পার্ক কিন্তু বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়ায়। আর আমাদের যে পরিমাণে ওষুধ লাগে, এটা পরীক্ষা আসতে পারে, কত শতাংশ ওষুধ আমরা দেশেই তৈরি করতে পারি? মাথায় রাখবা 98% ওষুধ। বাংলাদেশ সর্বপ্রথম ওষুধ রপ্তানি করে কোন দেশে? সেটা হবে ব্রাজিলে। কোন দেশে? ব্রাজিলে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি রানিং কোন দেশে ওষুধ আমরা পাঠাই? সেটা হচ্ছে কি মায়ানমারে। এগুলো লিখে ফেলতে হবে। এগুলো সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, তোমরা বুঝতেই পারো। সাম্প্রতিক গুলো আসলে তোমরা উত্তর করতে পারো না। সবচেয়ে বেশি এখন ওষুধ আমরা পাঠাই হচ্ছে মায়ানমারে, প্রথম ওষুধ করে পাঠিয়েছিলাম হচ্ছে ব্রাজিলে, আর ওষুধ হচ্ছে কোথায়? মুন্সিগঞ্জের এই গজারিয়ায়। পরবর্তী আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়? আর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় কার্যক্রম মধ্যস্থতা করে কে? বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, এই খেলাধুলা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা, খেলাধুলা থেকে সবসময় প্রশ্ন হয়। তো আন্তর্জাতিক শিশু অধিকার সনদ, এগুলো ইম্পর্টেন্ট। রাশিয়া ইউক্রেন বর্তমানেও যুদ্ধরত। এবং তোমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে যে বিষয়টা জানবা সেটা হচ্ছে এই যে দনবাস কাকে বলে? দনবাস কি? এই দনবাস কি, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের পত্রিকা থেকে আপডেট করে দিয়েছিলাম। সো যারা আমার ওই যে প্রতিদিন সকাল 7:30টায় নাবিলজিকে পেজে যারা আসবে, আজকের রানিং যেই দিন থাকবে ওই দিনের পত্রিকার আপডেট তারা দেখতে পাবে। সো আমাদের পেজে যারা ফলো দিয়ে রাখতেছে তারা কিন্তু কি করতেছে, এই যে প্রতিদিন কিন্তু আমরা আপডেট করে দিচ্ছি। পেজ যারা ফলো দিচ্ছে প্রতিদিন এই যে আজকের পত্রিকার আপডেট তোমরা দেখতে পাবা। এই দেখো আজকের পত্রিকা যা যা ঘটছে তা কিন্তু সুন্দর করে প্রতিদিন সকাল 7টায় 7:30টার দিকে আমি আপডেট করে দেই। খুবই জনপ্রিয় এই সিরিজটা, কিন্তু সবাই পছন্দ করে। যা যা ঘটে সবাই কিন্তু এটা পছন্দ করে। যেমন আমরা দিয়েছিলাম, সো এগুলো কিন্তু আমি নিজে তৈরি করি, এই জন্য খুব পরিশ্রম হয়। এই যে পত্রিকা আপডেট তোমরা যারা যেখান থেকে দেখো, এগুলো কিন্তু আমার ইউটিউবে দেওয়া হয় না। সো ইউটিউব থেকে যারা দেখো তারা যদি নাবিলজিকে পেজে ফলো না দাও এগুলো পাবা না। তো মাথায় রাখবা লুহানস্ক, এই লুহানস্ক প্লাস নামগুলো একটু অদ্ভুত। এই যে দুইটা জায়গা আছে ইউক্রেনের, এই দুইটা জায়গাকে একত্রে বলা হয় দনবাস।
এই জায়গাগুলো কিন্তু প্রায় রাশিয়া ইউক্রেন থেকে দখল করে নিছে। আবার সিভারক্স বা সেভারক্স একটা জায়গা আছে, নতুন করে কিন্তু এটা দখল করেছে। সেভারক্স জায়গাটা হচ্ছে তোমার ইউক্রেনের, যেটা বর্তমানে কে দখল করেছে? রাশিয়া, ঠিক আছে। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রশ্ন আসে, মাথায় রাখবে, এই টাইপের জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও। শিশু অধিকার সনদ, এটা হচ্ছে 20 নভেম্বর 1989। আর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় চুক্তি কার্যকরণে মধ্যস্থতা করে কিন্তু সংযুক্ত আরব আমিরাত, মাথায় রাখবা। আর বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্টেটাস লাভ করে 2021 সালের 1 এপ্রিল, তার সালটা মনে রাখবা, 1 এপ্রিল 2021 নারী ক্রিকেট দল টেস্ট স্টেটাস লাভ করে 1 এপ্রিল। আর পুরুষ ক্রিকেট দল লাভ করে কিন্তু 2000 সালে, বরাবর 2000 সালে, বরাবর কত সালে? বরাবর কিন্তু 2000 সালে। বরাবর কত সালে? বরাবর 2000 সালে। পুরুষ ক্রিকেট দল বরাবর কিন্তু 2000 সালে আমরা টেস্ট স্ট্যাটাস লাভ করি, ঠিক আছে। পরবর্তী আমাদের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই যে, তোমরা একটু দাগাও, এই যে 20, 21, 22, 23 চারটা প্রশ্ন উত্তর করো, চারটা প্রশ্ন একসাথে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ। আমি কয়েকটা কথা বলবো। বাংলাদেশের যেই গার্মেন্টস সর্বপ্রথম পোশাক রপ্তানি করে সেটা হচ্ছে রিয়াজ। কয়েকদিন আগে শুনছি রিয়াজ নাকি মারা গেছে। রিয়াজ কি আসলে মারা গেছে? রিয়াজ গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের প্রথম গার্মেন্টস। কিন্তু বাংলাদেশের যদি বলে প্রথম পরিকল্পিত গার্মেন্টস, প্লান্ট গার্মেন্টস, সেটা কিন্তু হবে দেশ গার্মেন্টস। এই দুটার পার্থক্য একটু বুঝবা। দেশ গার্মেন্টস হচ্ছে পরিকল্পিত। এই রিয়াজ গার্মেন্টস সর্বপ্রথম পোশাক রপ্তানি করে ফ্রান্সে, এটা পরিকল্পিত ছিল না, কিন্তু বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস হচ্ছে দেশ গার্মেন্টস, ঠিক আছে। আর বাংলাদেশের গার্মেন্টস বা এর পোশাক রপ্তানিতে সবচেয়ে বৃহত্তম সংগঠন হচ্ছে বিজিএমইএ। এর পরীক্ষা আসে বিজিএমইএ কি? বিজিএমইএ কি? পোশাক রপ্তানিতে সর্বোচ্চ বাংলাদেশ গার্মেন্টস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ, মুখে সবাই বলি, প্রথম অল্প অল্প করে, যখন আমরা কোনো পুনরূপ পড়বো অল্প অল্প করে ভেঙে পড়বো যাতে আমাদের কষ্ট না হয়, এভাবে কিন্তু আমি পড়াই। বাংলাদেশ গার্মেন্টস, এটা তো গার্মেন্ট নিয়ে আলোচনা। গার্মেন্টসে কি করে? প্রথম কাপড় তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, তারপর এটা কি করবে? এটা তো বিদেশ রপ্তানি করবে, এক্সপোর্টার্স, এই সংক্রান্ত একটা সংস্থা। তাহলে সহজ হয়ে গেল না? তাহলে আবার একটু তোমাদের লিখে দেই, তোমরা এভাবে মুখস্থ করে ফেলো। বাংলাদেশ গার্মেন্টস, প্রথম আমরা কাপড় বানাবো, ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স, এবং এই সংক্রান্ত সংস্থা হচ্ছে বিজিএমইএ, ঠিক আছে। মাথায় রাখতে হবে বর্তমানে তৈরি পোশাক রপ্তানি শীর্ষ দেশ হচ্ছে কিন্তু এই চীন। পোশাক রপ্তানি, বস্ত্র রপ্তানি, যে কোনো রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। আর তিনটা বিষয়, পোশাক আমদানি, বস্ত্র আমদানি, যে কোনো কিছু আমদানিতে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দুইটা বিষয় মনে রাখলে আমাদের সবচেয়ে সহজ হয়ে যায়। এই রপ্তানি আমদানি সূচক থেকে প্রশ্ন হয়, রপ্তানি আমদানি সূচক থেকে প্রিয় ভাইয়া আপুরা প্রশ্ন হয়, অসংখ্য প্রশ্ন হয়। রপ্তানি আমদানি সূচক থেকে কিন্তু প্রশ্ন হয়, অসংখ্য প্রশ্ন হয়, ঠিক আছে। এই রপ্তানি আমদানি সূচক থেকে প্রশ্ন হবে, সো তোমরা প্রিপেয়ার থাকো। রপ্তানি আমদানি সূচক পড়ে রাখতে হবে, তাই না? আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিলাম। তাহলে দেখো, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে, দেখো আইসিটি থেকে একটা প্রশ্ন, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। আর কম্পিউটার চলে কোন পদ্ধতিতে? বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে হচ্ছে 2, ডেসিমাল হচ্ছে 10, ডেসিমাল না, ডেসিমাল আর কি, সো 10 আর কি। সো এইগুলো পরীক্ষা আসবে। সো কম্পিউটারের ক্ষেত্রে তোমরা কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস কোনগুলা, কম্পিউটারের ভাইরাস কোনগুলা, র্যাম রম, তোমরা কি জানো কোনটি স্থায়ী স্মৃতি? র্যাম রম এর পূর্ণরূপ কি? এগুলো র্যাম রম থেকে প্রশ্ন আসে, সবাই একটু আমরা প্র্যাকটিস করি। করোনা কোন দেশের মুদ্রা? মুদ্রা রাজধানী, খুব সুন্দর করে পড়বা। র্যাম রম, র্যাম রম এর পূর্ণরূপ কি? কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি, কম্পিউটারের কোনটি কম্পিউটারের অস্থায়ী স্মৃতি? কারো কি জানা আছে কোনোভাবে? তো দেখো, ক্রোনা কোন দেশের মুদ্রা? আমরা জানি জাপানের মুদ্রাও না, জার্মানির মুদ্রাও না, যুক্তরাজ্যের মুদ্রাও না, সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা, সুইডেনের।
আর লিওনার্দো দা ভিঞ্চি কি, তিনি একজন কি? ক্রিয়েটেড modules of organs such as the heart, lungs and womb, got universal fame from his masterpiece Mona Lisa. তাহলে এটাও সত্য, তিনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি এঁকেছিলেন সর্বপ্রথম, এটাও সত্য। তারপরে was great Italian painter, sculptor and architect, এটাও সত্য। তার মানে all are correct। তার মানে উত্তর হবে ঘ। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু অনেক শাখায় বিচরণ করেছিলেন। বলা হয় হেলিকপ্টার বা ওই বিমানের প্রথম মডেলও তিনি তৈরি করেছিলেন বা চিত্র হিসেবে এঁকেছিলেন, সেটাও কিন্তু এই লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, মাথায় রাখবা লিওনার্দো ভিঞ্চি রেনেসা যুগের একজন দার্শনিক, ওনার নামটা মাথায় রাখবা, রেনেসা যুগের একজন দার্শনিক, নামটা মাথায় রাখবা। তাহলে এই 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 টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক আছে, পরবর্তীতে যদি আমরা সলভ করি, আমরা এখানে দেখব এই যে বাকি কয়েকটা প্রশ্ন আছে, আমরা এই কয়টা প্রশ্ন এখানে দেখি, তো তোমরা একটু উত্তর করার চেষ্টা করো যে এগুলা কি হবে, উত্তর কি হবে। 24, 25, 26, 24, 25, 26 উত্তর করো। বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করে কে? শিল্প বিপ্লব কখন হয়েছিল? প্রথম বাংলাদেশ হিসেবে টেনিস হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পায় কে? তো এই খেলাধুলা বা খেলাধুলার সাম্প্রতিক, তোমরা একটা বিষয় মাথায় রাখবা, খেলাধুলার পরবর্তী যে আসর, যেমন অলিম্পিক, সামনে হচ্ছে তোমাদের ফুটবল বিশ্বকাপ, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন দেশে হচ্ছে, বাংলাদেশ সম্প্রতি কোনো খেলাধুলা অর্জন করলো কিনা, সেটা ফুটবল হোক ক্রিকেট হোক, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব আমরা জানি যে পৃথিবীতে 4টি শিল্প বিপ্লব হয়েছে। প্রথম শিল্প বিপ্লব, এই প্রথম শিল্প বিপ্লব কবে হয়েছে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, কয়লার খনি আবিষ্কারই ছিল প্রথম শিল্প বিপ্লবের নিদর্শন, তাই তো? তাহলে 24, 25, 26 তোমরা বলো, ট্রেজারি বিল ইস্যু করার দায়িত্ব কাদের আছে, কাদের হাতে থাকে একমাত্র? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। ট্রেজারি বিল এরকম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করতে পারে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, তোমরা বলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? যে শীত পড়ছে, মানে অবস্থা খারাপ, অনেক শীত পড়ছে। আর শিল্প বিপ্লব হয়েছিল 1760 থেকে 1830, মাথায় রাখবা। আর প্রথম এই হোয়াইট মানে টেনিস খেলায় হোয়াইট ব্যাজ পেয়েছে, এরকম একটা স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের মাশফিয়া আফরিন। মাশফিয়া আফরিন, মাশফিয়া আফরিন। এই তিনটা তথ্য একটু মাথায় রাখতে হবে, তিনটা তথ্য একটু মাথায় রেখে ফেলতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এই তিনটা তথ্য, এই তিনটা তথ্য একটু সবার পড়ে ফেলো, এগুলো হুবহু চলে আসতে পারে। এইবার আমরা এই 4টা প্রশ্ন একসাথে চলো সলভ করি। এই 4টা প্রশ্ন 27, 28, 29, 30, 27, 28, 29, 30, এই যে এইটা 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 এইটা, এই 4টা প্রশ্ন। গ্রেকো রোমান মিউজিয়াম কোথায় অবস্থিত? বিশ্বের কোন মিউজিয়াম কোথায় অবস্থিত? সবচেয়ে বড় মিউজিয়াম কোনটা, কোনটা কি? আবার পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? প্রণালী থেকে প্রশ্ন আসে কিন্তু, বিশেষ করে যারা বিউপিতে পরীক্ষা দিবা, বিউপিতে পরীক্ষা দিবা, প্রণালী থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। সো এরকম কিন্তু শর্ট সাজেশন আমি সকল বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিছি। মোট 6টা ভিডিওতে তোমার 9টা ইউনিটে সাজেশন দিয়ে দিছি। 10 মিনিটের করে ভিডিও, ধর বিউপির 10 মিনিটের ভিডিও, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে 10 মিনিটের ভিডিও, কোন টপিক থেকে কোন ডিপ কোন প্রশ্নটা আসতে পারে। সো আমার পেড বেচে কিন্তু দেওয়া শেষ। তোমরা যারা 399 টাকা ভর্তি হবা না, তোমরা কিন্তু ওই যে ওই সাজেশন, আগের 42টা বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের ক্লাস, মডেল টেস্ট 10টা, দাগানো স্লাইড, যত এক্সাম সাম্প্রতিকের 13টা ক্লাস, এই 28 ডিসেম্বর থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে 10টা লাইভ ম্যারাথন, যেই যে সাজেশন গুলো দিছি বিশ্ববিদ্যালয়ের, ওইগুলো আমি লাইভে পড়াই দিব টপিক ধরে ধরে, শুধু এমসিকিউ না। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 5-6 বছর করে প্রশ্ন সলভ করে দিব। তার মানে তোমার কোনো ভয় নাই জিকেতে, শুধু তুমি নাবিল জিকে পেজে নক দাও। এত কমে আমি কখনোই আমার কোর্স দেইনি, যেই কোর্সে সবাই 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখন 399 টাকা মাত্র। সো ভর্তি হয়ে যাও। সো ধানসিঁড়ি নদী কোন জেলায়? আর হচ্ছে গরুর গাড়ি চিত্রকর্ম, এই চিত্রকর্ম খুব ইম্পর্টেন্ট। সো এই যে গরুর গাড়ি চিত্রকর্ম, সেটিকে আর জয়নুল আবেদিনের শিল্পাচার্য। ধানসিঁড়ি, ধানসিঁড়ি কোথায়? পানামা খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে? তোমরা কি উত্তর দিচ্ছ? কারো কি জানা আছে? না পিডিএফ সেল করা যাবে না ভাইয়া। ওকে, তাহলে তোমরা উত্তর দিয়েছো মোটামুটি ঠিক আছে, জয়নুল আবেদিন উত্তর সঠিক হয়েছে। ধানসিঁড়ি হচ্ছে ঝালকাঠিতে, ঝালকাঠিতে, মাথায় রাখবা। আর পানামা খাল যুক্ত করেছে হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। পানামা খাল খনন কাজ শুরু করেছিল ফ্রান্স, কিন্তু খনন কাজ সমাপ্ত করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র, এই বিষয়টা মাথায় রাখবা। আর গ্রেকো
রোমান হচ্ছে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া কোথায়? আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরে। আলেকজান্দ্রিয়া কোথায়? মিশরে। আলেকজান্দ্রিয়া কোথায়? আলেকজান্দ্রিয়া কিন্তু মিশরে। মাথায় রাখবা, আলেকজান্দ্রিয়া কোথায়? আলেকজান্দ্রিয়া কিন্তু মিশরে। মিশরে মিশরে আলেকজান্দ্রিয়া একটা বন্দর আছে, সেটা কিন্তু মিশরে। সো আলেকজান্দ্রিয়া কিন্তু কোথায়? মিশরে। মাথায় রাখতে হবে আলেকজান্দ্রিয়া কোথায়? মিশরে। আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরে। তাহলে আমরা এইভাবে একটা পুরো এমসিকিউ আমরা সলভ করলাম। আমাদের এই যে উত্তরগুলো হচ্ছে এখানে, যদিও আমরা সলভ করে ফেলছি। সো এইবার মডেল টেস্ট নাম্বার 2 এ চলে যাব আমরা। আমরা দেরি করবো না, কারণ আমাদের প্রচুর সলভ করতে হবে। তো তোমরা 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন উত্তর দাও। দ্রুত সলভ করবো আমরা, দ্রুত। চিকেন নেক কোনটি? ইলন মাস্কের মালিকানাধীন এক্স এআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটি? এটা এটা এই 4টা প্রশ্ন। তো বুঝতেই পারছো, এইভাবে সলভ করলে অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে। আমরা বুঝতে পারবো আমাদের জিকে লেভেলটা কোথায় আছে, তারপর আমরা ডিসিশন নিতে পারবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে চিকেন নেক কোনটি? চিকেন নেক মানে তো মুরগির গলা, আমরা জানি, কিন্তু আমাদের এখানে আসলে কোনটি? চিকেন নেক মানে কি বুঝাইছে? চিকেন নেক বলতে কি বুঝাইছে কারো জানা আছে? মডেল টেস্ট 2 এর 4টা প্রশ্ন। অনেকে বলতেছে ক্লাসের পিডিএফ। এই ক্লাসের পিডিএফ তোমাদের দরকার নাই। যাদের কাছে এমসিকিউ ইনসাইট থাকবে, এই বইয়ের শেষে 40 সেট মডেল টেস্ট, সেগুলো আমরা সলভ করাচ্ছি। এই বই থাকলে এই বইয়ে পেয়ে যাবা। তো এই বই যাদের কাছে আছে লাগবে না, ঠিক আছে? এমসিকিউ ইনসাইট যাদের কাছে আছে তাদের আর লাগবে না। ইলন মাস্কের যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, তোমরা একটা বিষয় মাথায় রাখবা, সাম্প্রতিক এআই সংক্রান্ত যত কিছু আছে খুব সুন্দর করে পড়ে ফেলবা। ইলন মাস্ক থেকে আমি তোমাদেরকে একদম 100% শিওর দেই, ইনশাল্লাহ একটা প্রশ্ন আসার কথা। কারণ বর্তমানে 728 কত বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক হয়ে গেছে। মানে পৃথিবী ইতিহাসে এত বেশি সম্পদ কেউ করতে পারে নাই। সো পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক, তোমরা জানো তার কিছু এরকম সংগঠন, মানে সংস্থা রয়েছে, যেমন স্পেস এক্স। মাথায় রাখবা স্পেস এক্স। স্পেস এক্স এটা তার। টেসলা যেটা বৈদ্যুতিক তোমার গাড়ি টেসলা, এটা তার। হ্যাঁ, তারপর এক্স। এক্স কি? পূর্বের যে তোমার কি ছিল, টুইটার ছিল, টুইটারের বর্তমান নাম এক্স, সেটার মালিকও সে। আবার স্টারলিংক। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক তোমার ইন্টারনেটের যে ব্যবস্থা করে তারা, এটা স্টারলিংক। অপর দিক থেকে তাদের এইগুলো ইলন মাস্কের, ঠিক আছে? ইলন মাস্কের। তো এখানে চিকেন নেক কি? শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক বলা হয়। তোমরা জানো শিলিগুড়ি করিডোরের আশেপাশে কোন কোন জেলাগুলো আছে, মাথায় রাখবা শিলিগুড়ি করিডোর। ইলন মাস্কের হচ্ছে গ্রক। কি? গ্রক। গ্রক। আর আর তোমার হচ্ছে এই যে এই চ্যাট জিপিটি কার, এটা পরীক্ষা আসছে। চ্যাট জিপিটি কার? চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই। ওপেন এআই সংস্থার হচ্ছে, ওপেন এআই বানাইছে হচ্ছে চ্যাট জিপিটি, আর গ্রক বানাইছে তাদের এক্স এআই, ঠিক আছে? কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? অবশ্যই জাতিসংঘের। আর জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? আমি আগেই বলেছিলাম একটা প্রশ্নে, 16 ডিসেম্বর 1972 সালে কিন্তু কার্যকর হয়। 16 ডিসেম্বর 1972 সালে। কত? 16 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর। এই সবগুলো কিন্তু আমার বাছাই করা আমার বইয়ের প্রশ্ন, মানে আমি নিজে নিজে দিনের পর দিন বানাইছি। শুধু তোমরা সলভ করে তোমাদের উপকারী হবে, ইনশাল্লাহ উপকারী হবে। তো আমরা চলে যাব 5-6 নাম্বার প্রশ্নে। 5-6 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। এই 5 আর 6 উত্তর দাও, খুবই ইম্পর্টেন্ট, শুধু সলভ করে যাই। 5 আর 6 বই যারা পেতে চাও ইনবক্সে শুধু নাবিলজিকে পেজে নক দিতে হবে। নাবিলজিকে পেজে নক দিলে তোমরা বই পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা 28 ডিসেম্বর থেকে শুরু করে আগামী এক সপ্তাহ, 28 ডিসেম্বর রাত 9টা আমাদের প্রথম ক্লাস মহাম্যারাথন পেড ব্যাচে 399 টাকা। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা থাকবা জিকেতে সামনে একদম, এটা তো চলবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল পর্যন্ত, মানে একদম অ্যাডমিশন শেষ অবধি ফার্স্ট টাইমার যারাই ভর্তি হবে, আগের সকল ক্লাসও পাচ্ছ, বর্তমানে 10টা ম্যারাথন ক্লাস শুধু তুমি করবা। আর অলরেডি তো আমি সাজেশন গ্রুপে দিয়ে রাখছি, তুমি ওইগুলো ফলো করে নিজে নিজে পড়বা, আগের ক্লাস রেকর্ড করবা, আর আমার সাথে শুধু 10টা ক্লাসে তুমি থাকবা। প্রত্যেকটা টপিক আবারও ভাইগা ভাইগা তোমাদের পড়াবো, একদম মনে করো যত কম সময়। একটা টপিক কিন্তু অনেক বড় বড় তথ্য থাকে, সব তো পড়াবো না, যা আসবে তাই ইনশাল্লাহ। সো যেহেতু আমরা বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সব কভার করবো, সো সাম্প্রতিকেরও যে 10টা ক্লাস, সেটাকে আমরা 2টা ক্লাসে নিয়ে আসবো। তার মানে বুঝো এক একটা ক্লাসে কি পরিমাণ তথ্য তোমাদেরকে দেখাই দেওয়া হবে, শুধু ইম্পর্টেন্ট গুলা। তোমরা আজকে নাবিলজিকে পেজে নক দিয়ে বলো যে ভাইয়া আমরা এই মহাম্যারাথন কোর্সে ভর্তি হতে চাই। যারা আগের পেট বেঁচে আসো, যে 2-3 স্টুডেন্ট আগের পেট বেঁচে, তোমাদের লাগবে না। নতুন যারা, এই একটা সুযোগ, যেখানেই পড়ছো নাবিল ভাইয়ের কাছে পড়ে, আমরা চাই যে মানে অনিশ্চয়তার মধ্যে থাকতে না চাই, একটু দুর্বল লাগতেছে, আপনি ভালো করতে চাই, জাস্ট তুমি নাবিলজিকে পেজে নক দাও। কারণ তুমি আগে নক না দিলে অনেকে কিন্তু, ওই যে আমি কিন্তু মেসেজ 2-3 জন মিলে দেখতেছে, আমি এবার রাতে দেখবো, শেষ করতে পারতেছি না, ভর্তি নিতে পারতেছি না। আগে নক দাও, দ্রুত ভর্তি হওয়ার একটাই সিস্টেম আছে,
একটা সিস্টেম আছে, তুমি টাকা পাঠিয়ে দিলে তোমাকে আগে অ্যাড করে দেওয়া হবে 01307515906। এই 01307515906 এ বিকাশ নগদ দুইটাই আছে পার্সোনাল। তুমি জাস্ট 399 টাকা নিজে পাঠালে সেন্ড মানি, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা এই নাম্বারে, রিচার্জ না। টাকাটা পাঠায়া আমাদের নাবিলজিকে পেজে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেটা তোমার দোকানের বা তোমার যে নাম্বার থেকে টাকা আসছে আমার ফোনে, ওই সম্পূর্ণ 11 ডিজিটের নাম্বারটা লিখে মেসেজ দিয়ে দাও। আমরা তোমাকে সার্চ দিব, আমাদের পেজে মেসেজ আসবে, আমাদের ফোনে মেসেজ আসবে কোন নাম্বার থেকে টাকা আসছে, খুঁজে বের করে তোমাকে আগে অ্যাড করে দিব। সো এখনো অনেকে টাকা কারা কারা টাকা পাঠায় অ্যাড হইতে পারো না আমাকে বলো, আমি জানি অনেকে হইতে পারো নাই। আজকে রাতের মধ্যে সবাইকে করা হবে, 4 জন মিলে দেখে যে যতজন দিছো মানে শত শত, সো ওরা সবাই বুঝতে পারতেছো সবার আগ্রহটা কোন জায়গায়। সো তোমরা মিস করো না, তো মাথায় রাখবা আজকে পর মিস করো। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর 13তম গভর্নর, 13তম নাম কি? আহসান এইচ মনসুর। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই 28 ডিসেম্বরে কিন্তু নতুন নতুন প্রধান বিচারপতি হবেন বাংলাদেশের, নতুন প্রধান, এবং তিনি হচ্ছেন নতুন প্রধান বিচারপতি, নতুন প্রধান বিচারপতি যিনি হচ্ছেন 26তম, কত 26তম ব্যক্তির নাম হচ্ছে কি? জুবায়ের রহমান চৌধুরী। জুবায়ের রহমান চৌধুরী, এটা সামনে পরীক্ষায় আসবে কারণ নতুন চেঞ্জ হয়েছে একদমই সাম্প্রতিক, তো এটা একটু তোমরা মুখস্থ করে ফেলবা। জুবায়ের রহমান চৌধুরী 26তম প্রধান বিচারপতি বাংলাদেশের। এই 28 তারিখ 28 ডিসেম্বর তিনি হচ্ছে 28 ডিসেম্বর তিনি হচ্ছে কি হবে মানে তিনি এই ক্ষমতা বা এই পদে আসবেন, মাথায় রাখবা। তাহলে সম্প্রতি কে কোন পদে আছে বাংলাদেশের সাংবিধানিক বা অন্যান্য এগুলো খুব ভালো করে জানবা। পরবর্তীতে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের রুই মাছ বলছে, রুই মাছ বললেই হবে তোমার 23 সেন্টিমিটার, অথবা যদি ইঞ্চিতে বলে 9 ইঞ্চি। 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চির সাইজের রুই মাছের নিচে ধরা যায় না। আর যদি বলে ইলিশ জাতীয় মাছ বা ইলিশ, তখন হবে 25 সেন্টিমিটার অথবা 10 ইঞ্চি। শেষ, খেলা শেষ এখানেই। ইলিশ কিভাবে মনে রাখবা? ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ, একটু বেশি দামি, তাই একটু বড়, একটু মানটা বেশি হবে। 25 বা 10 ইঞ্চির বেশি কম হলে ইলিশ ধরা যায় না। 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চির কম হলে রুই বা রুই জাতীয় মাছ ধরা যায় না। শেষ শেষ শেষ। আর বাংলাদেশের মৎস্য গবেষণা যে কেন্দ্র প্রধান সেটা হচ্ছে ময়মনসিংহে। আর যদি বলে ইলিশ গবেষণা কেন্দ্র সেটা হবে কিন্তু চাঁদপুরে। আবার মাথায় রাখবা বাংলাদেশের মৎস্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র কিন্তু আবার কক্সবাজারে। হ্যাঁ, সো এই বিষয়গুলো একটু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা জানি কিনা। সো এই বিষয়গুলো আমরা জানি কিনা এটা একটু নিশ্চিত করতে হবে সবাই। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা আজকে অনেক প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। জুবায়ের রহমান চৌধুরী, হ্যাঁ জুবায়ের রহমান চৌধুরী মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা যদি প্রশ্ন চলে যাই, 4টা প্রশ্ন একসাথে শো করবো, তোমরা খালি উত্তর দিতে থাকবা। সেটা হচ্ছে এই যে 8, 9, 10, 11 এই 4টা প্রশ্ন তোমরা একটু উত্তর দাও। 8, 9, আচ্ছা 7, 8, 9, 10, 7, 8, 9, 10 এই 4টা প্রশ্ন একটু উত্তর করে দাও তো সবাই। 7, 8, 9, 10, 7, 8, 9, 10 প্রশ্নটা উত্তর করে দাও। এইটা 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 এটা, যে সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই আজকেও আমি দেখলাম একটা চাকরি পরীক্ষা প্রশ্ন হয়েছে যে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে একটা চাকরি পরীক্ষা আমি দেখেছি এটা এসেছে। সো আর হচ্ছে লং মার্চ টু ঢাকা কর্মসূচি কবে হয়েছে? সীমান্ত বিরোধ, এই যে থাইল্যান্ড কম্বোডিয়া, মজার একটা টপিক, কারণ মালয়েশিয়া কি করছে, মালয়েশিয়া মাল এশিয়া এটাকে কিন্তু বিরোধটা নিষ্পত্তি করে দিয়েছিল। বিরোধ নিষ্পত্তি করে দেওয়ার পরও এই 7 ডিসেম্বর থেকে মোট 40 জন মারা গিয়েছে, আবারও তারা ঝগড়া শুরু করছে। তার মানে নতুন একটা আলোচিত দেশ, এখান থেকে প্রশ্ন আসবে। অপরদিকে ইরানের ইসলামী বিপ্লবের নেতাকে, ঠিক আছে, যেমন ইরানি ইসলামী বিপ্লব হয় 1979 সালে, এই বিষয়টা মাথায় রাখবা, ইরানের ইসলামী বিপ্লব হয় 1979 সালে। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি, যেই দেশে কখনো কোনো ধরনের উপনিবেশ ছিল না, সেই দেশ কি? থাইল্যান্ড। পরীক্ষা এটা আসে। থাইল্যান্ডে কখনো কি ছিল না? কোনো ধরনের উপনিবেশ শাসন ছিল না, মাথায় রাখবা। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি। থাইল্যান্ড অর্থ হচ্ছে কি? মুক্ত ভূমি। তো তোমরা জানো যে সার্কের স্বপ্নদ্রষ্টাকে, এটার সাথে যেহেতু জিয়াউর রহমান জড়িত আছে, জিয়াউর রহমান থেকে তো তোমরা জানো যে এখন প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, জিয়াউর রহমান, খালেদা জিয়া। সো এই সার্ক এর স্বপ্নদ্রষ্টা যদি বলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর মুখে মুখে একটু শোনো, এই জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতা পদক বা 21শে পদক চালু করেছেন 1977 সালে। স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেসামরিক বা রাষ্ট্রীয় পদক। 21শে পদক চালু করেছে 1976 সালে, দ্বিতীয় সর্বোচ্চ
মর্যাদাপূর্ণ বেসামরিক বা রাষ্ট্রীয় পদক। তো সার্ক প্রতিষ্ঠা হয়েছে 1985 সালে। তারিখটা বলো কত, তারিখ কত তারিখে? লং মার্চ টু ঢাকা হয়েছে 5 আগস্ট, আমরা সবাই জানি। থাইল্যান্ড কম্বোডিয়ার মাঝখানে বিরোধ নিষ্পত্তি করেছে হচ্ছে মালয়েশিয়া। ইরানের ইসলামী বিপ্লবের নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি, ঠিক আছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ যে খামেনি রয়েছেন, এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মাথায় রাখবা। ইরানি ইসলামী বিপ্লবের নেতা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তো এখানে যেহেতু আলী খামেনি হবে না, বর্তমান তিনি প্রধান আছেন, আয়াতুল্লাহ খামেনি হবে, আয়াতুল্লাহ খুমেনি হবে, আয়াতুল্লাহ খুমেনি হবে, ঠিক আছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি বা আয়াতুল্লাহ খুমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি বা আয়াতুল্লাহ খুমেনি। 1979 সালে ইসলামী বিপ্লব হয়েছে, ঠিক আছে, মাথায় রাখবে এই বিষয়গুলা। তো এরপরে যদি আমরা প্রশ্নে যাই, এরপরে যাই আমরা 10, 11, 12, 13, 11, 12, 13, 14 নাম্বার প্রশ্ন আমরা যদি যাই, 11, 12, 13, 14 এই 4টা প্রশ্নের উত্তর তোমরা একটু ঝটাপট দিয়ে ফেলো। সপ্তম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন কে? তাহলে এই পর্যন্ত বাংলাদেশের 7 জন এভারেস্ট জয় করেছে। এভারেস্ট কোন দেশে আছে? আমরা জানি যে নেপাল আছে। নেপাল এই এভারেস্টকে বলে সাগর মাতা। কি বলে? সাগর মাতা বলে তারা, সাগর মাতা। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী 2010 সালে কে? বলো কে? দ্বিতীয় কে? তৃতীয় কে? কে এভারেস্ট থেকে জয় করতে ফিরতে মারা যান? প্রথম নারী কে? প্রথম নারী এভারেস্ট জয়ী হচ্ছে নিশাত মজুমদার। দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী হচ্ছে ওয়াসপিয়া নাজরিন। হ্যাঁ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে? আবার সজল খালেদ যিনি রয়েছেন পঞ্চম এভারেস্ট জয়ী, তিনি কিন্তু ফেরার পথে মারা যান। ষষ্ঠ এভারেস্ট জয়ী হচ্ছে বাবর আলী, চট্টগ্রামের একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার, ঠিক আছে। মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী, ঠিক আছে। আবার এম এ মুহিত 2বার এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের, এম এ মুহিত দ্বিতীয় এভারেস্ট জয়ী। প্রথম নারী এভারেস্ট জয়ী হচ্ছে ওয়াসফিয়া নাজরিন। ব্যাখ্যাগুলো শুনবা ভালো করে, ব্যাখ্যাগুলো শুনবা, ঠিক আছে। তাহলে সপ্তম কে? সপ্তম হচ্ছেন ইকরামুল হাসান শাকিল। ফেরদৌসি কার রাজসভার কবি ছিলেন? সুলতান মাহমুদের। এই ফেরদৌসির একটা গ্রন্থ আছে যেখান থেকে বারবার প্রশ্ন আসে, শাহনামা। শাহনামা কার গ্রন্থ? এই শাহনামা হচ্ছে ফেরদৌসির গ্রন্থ। শাহনামা ফেরদৌসির। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? বাংলাদেশের প্রবেশদ্বার সেটা হচ্ছে কোনটা? চট্টগ্রাম। তোমাদের 4টা বিষয় বলবো, কারা কারা মুখস্থ করতে পারবা? 4টা বিষয় বলবো, কারা কারা মুখস্থ করতে পারবা? 4টা বিষয়। ভাই আগে তো তোমাদের একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন বলে দিই, যাতে করে আমার ক্লাস যারা করে তারা ওই যে কোথাও যদি আমাকে নিয়ে বাজে পোস্ট করে, তোমরাই কিন্তু ডিফেন্ড করা যায় নাবিল ভাই থেকে কিছু শিখতে পারছি, এই মানুষটা এমন। তোমাদের চেষ্টা করি একাধিক তথ্য দিয়ে দিতে, যেমন 4টা তথ্য। বাংলাদেশের প্রবেশদ্বার, তো একটু ওয়াজের সুরে বলি, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের প্রবেশদ্বার হলো চট্টগ্রাম। আরো মনে রাখতে হবে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। আর যদি কোনোদিন প্রশ্ন আসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার কোনটি, সেটি নিঃসন্দেহে হবে পদ্মা সেতু। আর যদি কোনোভাবে বলে বাংলাদেশের সুন্দরবনের প্রবেশদ্বার কোনটি, চিল্লায় বলেন বাগেরহাট জেলা। বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে পদ্মা সেতু। আর বাংলাদেশের সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোনটাকে? বাগেরহাট জেলাকে। বাগেরহাট জেলা কিন্তু সুন্দরবন সবচেয়ে বেশি বিস্তৃত। আর যদি বলে বাংলাদেশের হাওড়াঞ্চলের প্রবেশদ্বার, তখন কিন্তু হয়ে যাবে আবার কিশোরগঞ্জ। প্রবেশদ্বার সংক্রান্ত যত তথ্য 5টা দিলাম। হাওড়াঞ্চলের প্রবেশদ্বার কিশোরগঞ্জ, ঠিক আছে। সো আর কত ওয়াজ করবো তোমাদের জন্য বলো? সো 4টা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এটাই চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। আর তোমরা আমাকে বলো 360 আউলিয়ার দেশ কোনটা? 360 আউলিয়ার দেশ কেউ আবার বলো না যে ওয়াজ মাহফিলে আছে কিনা। ওকে, এটা মাথায় রাখবা। এইবার পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে এই যে 15, 16, 17, 18। তোমরা এই 4টা উত্তর করো। 15, 16, 17, 18। 15, 16, 17, 18, ঠিক আছে। এখানে কিন্তু আন্তর্জাতিক বাংলাদেশ সব মিলে আছে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপার চিত্রকর্মটি কোথায় আছে? বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? এই টাইপের প্রশ্ন হয়, সংস্থা থেকে এই টাইপের প্রশ্ন হয়।
সিডাও সনদ যে ধরনের অধিকার দলিল, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এই চারটা প্রশ্ন মাথায় রাখবা। এই লোকশিল্প জাদুঘরের সাথে জড়িত আছে কোন ব্যক্তি? শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার বিখ্যাত দুইটা, যেখান থেকে বারবার প্রশ্ন আসে, ম্যাডোনা 43, মনপুরা 70, প্রাকৃতিক দুর্ভিক্ষ এবং ঘূর্ণিঝড় নিয়ে আঁকা দুইটা বিখ্যাত চিত্রকর্ম, ম্যাডোনা 43 এবং হচ্ছে যে মনপুরা 70 হচ্ছে 70 সালে যে ভোলায় যে ঘূর্ণিঝড় হয় সেটা নিয়ে, 43-এর যে দুর্ভিক্ষ সেটা নিয়ে, 43-এর মনন্তর যেটা 1950 সালে বাংলায়, ইংরেজিতে সেটা হচ্ছে ম্যাডোনা 43। তো এই লোকশিল্প জাদুঘর কোথায়? মাথায় রাখবা, লোকশিল্প জাদুঘর কোথায়? সোনারগাঁয়ে। আর জয়নুল আবেদিন সংগ্রহশালা কিন্তু ময়মনসিংহে। অপরদিকে সিডাও সনদ যে ধরনের অধিকার, এটা হচ্ছে সিডাও হচ্ছে নারী অধিকার সনদ হচ্ছে সিডাও। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক সমসংস্থার সদস্য, সার্কের সদস্য, বিমস্টেকের সদস্য, কিন্তু ন্যাটোর কোনো সদস্য না। তার মানে 9 জানতে চেয়েছে, ন্যাটো হবে। ন্যাটো 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1949 সালে 4 এপ্রিল। ন্যাটো সংক্রান্ত তথ্য জানবা। ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, 32তম। সুইডেন কততম? 32তম সদস্য ন্যাটো। ন্যাটো নিয়ে জানবা। ন্যাটোর পূর্ণরূপ কি তোমরা বলো? ন্যাটোর পূর্ণরূপ কি হবে? তোমরা আমাকে বলো, ন্যাটোর পূর্ণরূপ কি হবে? অপরদিকে লাস্ট সাপার কোথায় আছে? লাস্ট সাপার কোথায় আছে? এটা মানে খুবই পৃথিবীর একটা বিখ্যাত দেয়াল চিত্র। এটা আঁকছে কে? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির এই লাস্ট সাপার কোথায় আছে? তো এই টাইপের প্রশ্ন কিন্তু হরহামেশাই হয়ে থাকে, তোমার মাথায় রাখবা। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু হরহামেশাই হয়, যেগুলো আমরা মোটামুটি সবাই পারি। লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, মার্কেল অ্যাঞ্জেলো, সালভাদর দালি থেকে শুরু করে, সেটা উত্তর হবে মিলান। ইতালির মিলানে আছে। ঠিক আছে, ইতালির মিলানে আছে এই লাস্ট সাপার, ইতালির মিলানে। তোমাদের কার কার উত্তরগুলো সঠিক একটু মিলিয়ে দেখবো, চেষ্টা করো তোমরা। পরবর্তী আমাদের প্রশ্ন হলো এই চারটা, 19, 20, 21, 22। 19, 20, 21, 22 উত্তর করো। 19, 20, 21, 22 চারটা প্রচুর এমসিকিউ সলভ করো, যাতে করে তোমরা অনেক শিখতে পারো। 19, 20, 21, 22। হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন উত্তর করেছে কে? মনির, ফারজানা আক্তার। তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে। নর্থ আটলান্টিক ট্রিটি। জান্নাতুল ফেরদৌস উত্তর সঠিক হয়েছে তোমাদের। এই যে আবার মোহাম্মদ শাফি, থ্যাংক ইউ তোমরা যারা কমেন্ট করেছো। সবার উত্তরগুলো কিন্তু সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। উত্তরগুলো সঠিক হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা আবার চলো সলভ করে ফেলি কথা না বলে। যেমন আয়তন ও লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? একদম আয়তন লোক সংখ্যায় ইউরোপের বলুক, পৃথিবীর বলুক, সেটা হবে ভ্যাটিকান সিটি। যদি লোক সংখ্যার কথা বলি, তাহলে সর্বোচ্চ মনে হয় তোমার 700+ কত জানি লোক বাস করে এই দেশে। আয়তনে খুবই ছোট, এটা হচ্ছে ইতালির মধ্যে পড়েছে। ইতালিকে ছিদ্রায়িত করেছে দুইটা দেশ, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা সান মেরিনো। ইতালির মাঝখানে পড়ে গিয়েছে, তো আয়তন ক্ষুদ্র হচ্ছে এটা। আবার নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? চতুর্থ। সো রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, যাকে শর্টকাটে বলে আইওটি, মাথায় রাখবা আইওটি, ইন্টারনেট অফ থিংস। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, যার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা রোবোটিক্স। তো বোঝা যাচ্ছে এখন বর্তমানে কিন্তু পৃথিবীতে এটাই চলতেছে, চতুর্থ শিল্প বিপ্লব। আর চতুর্থ শিল্প বিপ্লবে আমরা দেখতেছি এই যে আইওটি ডিভাইস গুলো বেশি, যেখানে একটা বাসা বিভিন্ন এরকম ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, আধুনিক। সো এইটা তাহলে উপরে সবগুলি হচ্ছে সঠিক উত্তর। এই তিনটাই কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব অংশ। বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? আর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কবে অংশ নেয়? এই সাল দেখতে যাদের মাথায় ঝাল লেগে যায়, ঠোঁটে আর কি, সরি মাথায় না, তোমাদের একটু সালটা জয় করতে হবে, ঠিক আছে? সাল দেখে ওরে করিস নে ভয়, প্যারারিস না, জানতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের জানতে হবে। সো আমার কাছে এরকম 50টার মতো চাবির রিং আছে নাবিল জিকের, খুব চমৎকার, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেও খুব ভালো লাগে। আর কলমও আছে 50টার মতো, টি শার্ট আছে। সো তোমাদের গিফট করতে চাই, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো, রিয়েক্ট দিচ্ছ, স্ক্রিনশট দিবা নাবিল জিকে পেজে, সর্বোচ্চ 2জনকে দিব, 2জনকে। তো যারা বেশি দিবা তারাই পাবা। তো মাথায় রাখবা, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হচ্ছে 78 সালে, আর
প্রথম টেলিফোন ব্যবস্থা চালু হয়েছে 4 জানুয়ারি 90 সালে। 4 জানুয়ারি 90 সালে। এই যোগাযোগ ব্যবস্থা খুব ভালো করে পড়বা, এগুলো একটু মনে রাখবা। 4 জানুয়ারি 90। আর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে খেলাধুলা থেকে প্রশ্ন আসে যেহেতু 78 সালে, 1978 সালে, ঠিক আছে, 78 সালে। হ্যাঁ, পরবর্তীতে আমরা যদি 23-24 নম্বর প্রশ্নটা একটু দেখি, 23-24 নম্বর প্রশ্ন একটু দেখি, জুম করে দিলাম, তোমরা দেখো। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? সেকেন্ডারি মার্কেট বলতে কোনটিকে বোঝায়? এটা এসেছে অর্থনীতি থেকে, অর্থনীতি থেকে প্রশ্ন আসে সব জায়গায় প্রায়। আর যদি বলি এটা আছে সমুদ্র বন্দর থেকে। আন্তর্জাতিক একটা টপিক, এটা একটা বাংলাদেশের টপিক, বা আমরা আন্তর্জাতিক টপিক বলতে পারি, সমুদ্র বন্দর টপিক থেকে। সো এই বিষয়গুলো দুটো টপিক থেকে এসেছে। সো মাথায় রাখবা, হামবুর্গ হচ্ছে তোমার জার্মানির একটা সমুদ্র বন্দর। সেকেন্ডারি মার্কেট বলতে গেলে কৃষি, চাকরি, শ্রমবাজার বোঝায় না। স্টক মার্কেট, বাংলাদেশের স্টক আছে দুইটা, একটা হচ্ছে ডিএসই আর একটা হচ্ছে সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুইটা আছে এরকম স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার। সো সেকেন্ডারি মার্কেট বলা হয় স্টক মার্কেটকে। এবার তোমরা আমাকে বলবা ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? ব্লু ইকোনমি, এটা পরীক্ষায় আসে। ব্লু ইকোনমি কে কে জানো? আমি দেখবো কার কার দক্ষতা আছে। ব্লু ইকোনমি কারে বোঝায়? এই বন্ডগুলা বল, ব্লু ইকোনমি কাকে বোঝায়? এই বাচ্চারা, ব্লু ইকোনমি বলতে কোনটাকে বোঝায়? ব্লু ইকোনমি বলতে কোনটাকে বোঝায়? ব্লু ইকোনমি বলতে কোনটাকে বোঝায় তোমরা একটু বলো। সো এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। পরবর্তী আমরা যদি প্রশ্ন দেখি, 23-24 নম্বর প্রশ্ন দেখলাম, বাকি প্রশ্নগুলো এখানে আছে। সো আমরা যদি পরবর্তী কয়টা, 4টা প্রশ্ন পড়ি, 4টা দেখি। ওকে, 4টা প্রশ্ন যদি আমরা দেখি, 3টা প্রশ্ন, 4টা, হ্যাঁ, 25, 26, 27, 28, উত্তর করো। গ্রিন মানি বলতে কোনটাকে বোঝায়? অনেক বই অনেক তথ্য পাবা, উত্তর পাবা, আমি তোমাদেরকে বলে দিব কোনটা আজকে। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত? বুক অব ডেথ কোন সাহিত্যের আদি নিদর্শন? ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বলো, ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 4টা অপশন, ঠিক আছে। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, এগুলো আমাদের জানতে হবে। 4টা প্রশ্ন আছে, তোমরা একটু উত্তর করে দাও, কারা কারা জানো। একটু সবাই কমেন্ট করে দাও, একটু কমেন্ট করে দাও কোনটা উত্তর হবে। বলো বলো বলো। দেখি দেখি কারা বলতে পারো। বলো 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 বলো। বলো বলো বলো। 4টা প্রশ্ন আছে, যেমন গ্রিন মানি বলা হচ্ছে ডলারকে, কালারটা সবুজ দেখে। আর বুক অফ ডেথ হচ্ছে মিশরীয় যেই লিপি, মানে একটাই সাহিত্যকর্ম পাওয়া গেছে মৃতদেরকে নিয়ে তাদের এই তো বুক অফ ডেথ কোন দেশের? বুক অফ ডেথ হচ্ছে তোমার মিশরীয় সভ্যতার, ইজিপ্ট সভ্যতা, ঠিক আছে। আর যদি বলে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় আছে, সেটা হচ্ছে এই জেদ্দাতে আছে। আর ন্যাটোর পরবর্তী সম্মেলন, এইটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। আমি যদি বলি এই ইস্তাম্বুল তুরস্ক, এটা হবে 35তম সম্মেলন, ইস্তাম্বুল তুরস্কে হবে 35তম। আর যদি বলি 36তম কোথায় হবে, 36তম সেটা হচ্ছে আলবেনিয়ার রাজধানী তিরানা, আলবেনিয়া। এই আলবেনিয়া মাথায় রাখবা, খুব মজার একটা বিষয়, এখান থেকে একটা টেকনিক আমরা জিনিস শিখবো। ন্যাটোভুক্ত 2টা মুসলিম দেশ আছে, ন্যাটোভুক্ত শুধুমাত্র 2টা মুসলিম দেশ, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে আলবেনিয়া। এই 2টা মুসলিম দেশে আগামী 2টা সম্মেলন হবে। সো কত সুন্দর না। সো প্রথম 35তমটা হবে 26 সালে তুরস্কের ইস্তাম্বুলে, আর 36তমটা হবে 27 সালে আলবেনিয়ার তিরানায়। শেষ শেষ। সো এই 2টা সম্মেলন আমাদের আশা করি এখন আমাদের আর পড়তেই হবে না, ইনশাল্লাহ। পড়তে হবে নাকি? এই পড়তে হবে ভাইয়া, ব্যাচে অ্যাড করবো, তোমার টাকা পাঠায় রেখে দাও, ক্লাসের পরে বাকিরা সহ আমি ব্যাচে অ্যাড করবো, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ক্লাসের এই তোমরা কি ব্যাচে অ্যাড করতেছো? কোথায় ব্যাচে অ্যাড করতেছো? অনেকে নক দিছে। আচ্ছা, ট্রানজাকশন গুলোতে এই ফোনে আসতেছে, আমি ফোনটা দিচ্ছি। তোমরা একটু এখনই যারা যারা টাকা পাঠিয়েছে অ্যাড করে দাও, এখনই অ্যাড করে দাও। ওয়াইফাই কি আসছে? আচ্ছা, নাও নাও নাও, ট্রানজাকশন গুলো সার্চ দিয়ে একটু অ্যাড করার ব্যবস্থা করে দাও। ওকে, ঠিক আছে। সো
তো তোমাদের এখন আরো দ্রুত অ্যাড করে দিবে। 28 তারিখ রাত 9টায় আমাদের ক্লাস, মহা ম্যারাথন ক্লাস, মাত্র 399 টাকায়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। আর 29 আর 30 নাম্বার প্রশ্ন, এই দুইটা প্রশ্ন 29 আর 30, কি কি প্রশ্ন? যে সামষ্টিক অর্থনীতির জনককে, এস এম সুলতানের চিত্রকর্ম কোনটি? এই দুইটা প্রশ্ন, সামষ্টিক অর্থনীতির জনক আর এস এম সুলতানের চিত্রকর্ম কোনটি? দুইটা প্রশ্ন উত্তর তোমরা দিয়ে দাও একটু। বলো কে কে জানো, উত্তর দিয়ে দাও। সো তোমরা আশা করি এগুলো পারবা। এস এম দুর্ভিক্ষ, এটা হচ্ছে জয়নুল আবেদিনের, পাইনারমা জয়নুল আবেদিনের এই যে ফার্স্ট প্লান্টেশন, মাথায় রাখবা, ফার্স্ট প্লান্টেশন। এই ফার্স্ট প্লান্টেশনটাই হচ্ছে প্রথম বৃক্ষরোপণ, যেটা এস এম সুলতানের একটা চিত্রকর্ম। আর সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে জে এম কেইনস, কেইনিশিয়ান অর্থনীতি যেটাকে বলে। তোমরা আমাকে শুধু বলো অর্থনীতির জনককে, শুধু বলো যে অর্থনীতির জনককে। শুধু অর্থনীতির জনক যদি বলে তাহলে কারে দিবা বলো? যদি বলে শুধু অর্থনীতির জনক, সেটা কোনটা হবে? শুধু অর্থনীতির জনক যদি বলে সেটা কোনটা হবে? জানা আছে শুধু অর্থনীতির জনক বললে কোনটা হবে? যদি বলে শুধু অর্থনীতির জনক, শুধু অর্থনীতির জনক বললে তোমরা কোনটা দিবা বলো? অর্থনীতির জনক বললে কি দিবা? ওকে, তাহলে আমাদের 2 নম্বর মডেল টেস্ট শেষ। দেখছো আমরা 60টা প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করে নিলাম। এইবার আমরা চলে যাব 3 নম্বর মডেল টেস্ট। 3 নম্বর মডেল টেস্টে চলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আমরা 3 নম্বর মডেল টেস্টের 3টা প্রশ্ন সলভ করি। চলো, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? আর ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলে? বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। তাহলে এটা হচ্ছে একটা সাম্প্রতিক তথ্য। এটা আমরা বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই বলতে পারি, তবে এটা হচ্ছে আন্তর্জাতিক তথ্য। তার মানে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক একই পৃষ্ঠায়। সো বলো এইটা বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক, বর্তমান কে কোন পদে আছে আমি বারবার বলছিলাম, ইম্পর্টেন্ট। সো ককেশাস অঞ্চল যদি বলে, প্রথমত মাথায় রাখবা এটা হচ্ছে ইউরোপে, শেষ প্রথম কথা। কিন্তু পরীক্ষা দেখছো কিভাবে আসছে, পশ্চিম ইউরোপ নাকি পূর্ব ইউরোপ, এইভাবে কিন্তু প্যাচ লাগায় প্রশ্ন করবে, পশ্চিম ইউরোপ নাকি পূর্ব ইউরোপ। তো বুঝতে হবে পশ্চিম নাকি পূর্ব, এইভাবেও কিন্তু অ্যাডাম স্মিথ যারা লিখছে উত্তর একদমই সঠিক। তাহলে তোমরা বলো আধুনিক অর্থনীতির জনককে? আধুনিক অর্থনীতির জনক তোমরা বলো, আধুনিক অর্থনীতির জনককে? তো খেয়াল করে দেখো, ককেশাস অঞ্চল হচ্ছে পূর্ব পশ্চিম ইউরোপের একটা অঞ্চল। ভারতের কোন অঞ্চলগুলোকে সেভেন সিস্টার্স বলে? উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টি রাজ্য রয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। বাংলা একাডেমির বর্তমান এখানে মহাপরিচালক বলছে নাকি সভাপতি বলছে, দুইটা বিষয় একটু খেয়াল করবা। যদি মহাপরিচালক বলে তাহলে অবশ্যই হবে ডক্টর মোহাম্মদ গোলাম আজম সভাপতি, মানে মহাপরিচালক বললে এটা মহাপরিচালক। আর যদি বলে সভাপতি, তিনি হচ্ছেন সভাপতি। খেয়াল করবা দুইটা বিষয়, সভাপতি বললে হবে কি আবুল কাশেম ফজলুল হক, আর যদি বলে মহাপরিচালক সেক্ষেত্রে হবে ডক্টর মোহাম্মদ আজম। ঠিক আছে, তাহলে দুইটা বিষয় তোমরা মাথায় রাখো। কোনটা বলছে পরীক্ষার একটু খেয়াল করতে হবে, প্রশ্ন বুঝে তারপর উত্তর করতে হবে। সভাপতি বলছে নাকি মহাপরিচালক বলছে, একটু আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে, সভাপতি নাকি মহাপরিচালক। ওকে, তার মানে এই টাইপের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, পরবর্তীতে যদি আমরা সামনের দিকে যাই, 4, 5, 6, 7 চারটা প্রশ্ন তোমাদের দেই। 4, 5, 6, 7 ওকে, 4, 5, 6, 7 এই চারটা প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে? যেমন এটা বুঝতে পারো, এটা তোমরা বুঝতে পারবা, এটা বুঝতে পারবা। এই যে কত সুন্দর চারটা প্রশ্ন, প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড। এটাই তোমাদের একটু বেশি ভালো লাগবে, আমার বলতে হবে না আমি জানি, কারণ ওইভাবে হচ্ছে এগুলো আমি অ্যাড করছি আমাদের মডেল টেস্টের বইয়ে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছো আচ্ছা সাউন্ড প্রবলেম, সাউন্ডে কি প্রবলেম? আচ্ছা আচ্ছা এবার সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে আশা করি, এখন ঠিক হয়ে গেছে।
এখন ঠিক হয়ে গেছে, ফাইন। তাহলে দেখো, রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় কোনটাকে? সাংবিধানিক আইন। বাংলাদেশের সাংবিধানিক আইন। একটা বিষয় খুব স্পষ্ট মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের অভিভাবক, রক্ষক, ব্যাখ্যাকারক কে? তিনটা যাই বলুক সেইটাই হবে সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক, রক্ষক বা রক্ষাকারক বা ব্যাখ্যাকারক যাই বলুক সেটা হবে কিন্তু সুপ্রিম কোর্ট। পরবর্তীতে 1945 সালে প্রতিষ্ঠাকালীন সভায় জাতিসংঘের সদস্য ছিল কতটি? 51টি সদস্য ছিল। প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু 51টি। আর জাতিসংঘ দিবস কবে? এটা পরীক্ষায় আসে 1945 সালের তোমার 24 অক্টোবর কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। এই 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 জিরোস এর অন্তর্ভুক্ত 9 কোনটি? তাহলে আমরা জানি 3 জিরোস এর মধ্যে আছে জিরো আনএমপ্লয়মেন্ট, বেকারত্বটাও আছে, জিরো নেট কার্বন ইমিশন এটাও আছে, জিরো প্রপার্টি এটাও আছে। এইটা নাই জানতে চাইছে আমাদের, তার মানে উত্তর হবে হচ্ছে শিশু শ্রম। 3 জিরোস এর অন্তর্ভুক্ত নয় হচ্ছে শিশু শ্রম। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে কারা? এটা অবশ্যই হবে মেসোপটেমিয় সভ্যতার যে অ্যাসিরীয়রা, এই অ্যাসিরীয়রাই কিন্তু সর্বপ্রথম বৃত্তের যে 360 ডিগ্রিতে ভাগ করা এই কাজটা করেছে হচ্ছে কারা? অ্যাসিরীয়রা। কারা? মাথায় রাখতে হবে, অ্যাসিরীয়রা। ঠিক আছে, কারা? অ্যাসিরীয়রা। অ্যাসিরীয়রা। হ্যাঁ, উত্তর তোমরা অনেকেই সঠিক দিচ্ছ, আমি কিন্তু মাঝে মধ্যে খেয়াল করি কারা সঠিক উত্তর দাও। পরবর্তীতে আমাদের প্রশ্নগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ। মাথায় রাখবা, প্রতিষ্ঠাকালীন অনুষদ বলুক হল বলুক দুইটাই হবে 3। প্রতিষ্ঠাকালীন হল অনুষদ দুইটাই 3টি। প্রতিষ্ঠাকালীন হলও ছিল 3টি, অনুষদও ছিল 3টি। সামনে এগুলো, এখন তো ঢাবির পরীক্ষা শেষ, নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দিবে তাদের জন্য শুধু ইম্পর্টেন্ট এগুলা। এই বছর তো আর আসবে না এগুলা, তবে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় যদি হুট করে দিয়ে দেয়, মাঝে মধ্যে দিয়ে দেয়, কিন্তু ঢাবির তথ্য দু একটা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখেছি, তবে সেটা হচ্ছে লাখে একটা আর কি। সো তারপর তোমরা উত্তর করো, তোমরা জানি জানবা, এটা নিয়ে বসে থাকার সুযোগ নাই এখন। ঢাবির পরীক্ষা হয়ে গেছে ভাই, বাস্তবতা কি? ঢাবির পরীক্ষা শেষ, এখন সবাই ভাবতেছো আরে হতাশ, পারবো না, এই না সেই না। তো মাথায় রাখবা, ধরো সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, কুমিল্লা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর পরীক্ষা শেষ, খুলনা বা সাজিদানেশ, একটা সময় এসে তোমার ঠিকই ফিল হবে যদি একটা পাবলিকে চান্স পাইতে পারতাম, ওইটাই ছিল আমার জীবনের সেরা অর্জন। আজকে মনে হচ্ছে ডাবিতে চান্স না পেলে আমি শেষ, জাবিতে শেষ, এগুলো কিচ্ছুই না ভাই। আবার পাবলিকে চান্স না পাইলেও যে জীবন একদম শেষ তাও না। অনেকে বিদেশে গিয়ে ভালো করতেছে, অনেকে ব্যবসা করে ভালো করতেছে, অনেকে ন্যাশনাল থেকে বিসিএস ক্যাডার খুব ভালো ভালো জায়গায় হচ্ছে। আবার পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করি, যদি এটা নিয়ে কথা বলি, যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্ট তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো এখনো সময় আছে। তোমরা ভাবতেছো যে আমি শেষ বা হচ্ছে না বা পারবো না, এই যে ধরো বিশ্ববিদ্যালয়ে এখন 100টা সিট আছে, ধরলাম 100টা সিট আছে উদাহরণস্বরূপ, হ্যাঁ সাপোজ 100টা সিট, এই 100টার মধ্যে যে 10 জন কি করবা, 100টার জন্য এই 200 জন লড়াই করতেছে। ধরো এখান থেকে 100র মধ্যে 200র মধ্যে থেকে 50 জন কি করবা জানো? 50 জন হচ্ছে হাল ছেড়া দিবে, হতাশ হয়ে যাবে, এটা পাইলাম না কেন, ওইটা পাইলাম না কেন, এগুলো কোনো কথা না। এই হাল ছাড়ার কারণেই যে ব্যক্তিরা একটু কম প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু চান্সটা পেয়ে যাবে। কারণ তুমি যখন তোমার সিটটা ছেড়ে দিবা, একটু কম পড়লা, আজকে একটু দেরি মানে বেশি ঘুমাইলা, আজকে একটু সময় নষ্ট করলা, ওই জায়গাটাতেই যারা মোটামুটি লেগেছিল তারা চান্স পেয়ে যাবে। সুতরাং শেষ সময়টা পর্যন্ত চেষ্টা করে দেখো, একটা সময় এসে তোমার মনে হবে যে আমার পাবলিকে চান্স পাইলে হয়তো ছিল, ঢাবির দরকার নাই, এসে মনে হবে মাস্ট 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 মাস্ট। আর অনেকে বলে জীবনে তুই কি করলি, জীবনে তুই কি সিদ্ধান্ত নিলি, তো সব ভুল। আমি একটা কথা আমার শিক্ষার্থীদের বলি, ভুল সিদ্ধান্ত বলে কিছু নাই। কেউ আছে জীবনে রাইট ডিসিশন নেয়, কেউ আছে জীবনে রাইট ডিসিশন নেয়, সমাজ শিখিয়ে দেয় রাইট ডিসিশন, বাবার কথায় রাইট ডিসিশন নেয়, বন্ধুর কথা, বউয়ের কথা, গার্লফ্রেন্ডের কথা, গার্লফ্রেন্ডের যদি রাইট ডিসিশন নিতে দেয় না। কিন্তু কেউ আছে একটা ডিসিশন নেয়, পরে সেটাকে রাইট করে সে দেখায়। তুমি যে কোনো জায়গায় চান্স পাইয়া, যে কোনো জায়গায় পয়রা, যে কোনো কাজ কইরা যে জীবন সফল হইতে পারো, ওইটা করে দেখানোটা হচ্ছে তোমার জীবনের মেইন মোটো হওয়া উচিত। কেউ বলবে তোমাকে ডিউ অর ডাই, হ্যাঁ ডিউ অর ডাই, মানে ঢাবি না হইলে ঢাবি অথবা মৃত্যু। কেউ বলবে ডু অর ডাই, কেউ বলবে ডু অর ডাই, এগুলো দুইটাই ভুল। মোট কথা হচ্ছে জীবনে হোঁচট খাও, ভেঙে পড়ো, ডু বিফোর ডাই, এটা হচ্ছে সঠিক। যে মৃত্যুর আগে জীবনে পৃথিবীতে ভালো কিছু করে যাওয়া, কিছু রেখে যাওয়া, ওইটাই তোমার টার্গেট হওয়া উচিত। ডু অর ডাই ভুল, ডিউ অর ডাই ভুল। কিছু কিছু প্রসঙ্গে এটা সঠিক, যে অনেক প্রতিযোগিতার ক্ষেত্রে হয় এটা, কিন্তু জীবনের যদি আসল মোটো বলো না,
তাহলে এই ডু বিফোর ডাই এইটাই আজকে পারলা না কালকে পারবা, কালকে পারলা না পরশু পারলা, তাই বলে হতাশ হয়ে যাবা, এরকম কোনো করার কারণ নেই। ঠিক আছে, সো ডু বিফোর ডাই, মৃত মানে মারা যাওয়ার আগে কিছু করে যাও, পৃথিবীতে রেখে যাও, ওইটা মানুষ মনে রাখবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা, একটু মোটিভেটেড হও, তোমরা তো হতাশ হয়ে যাও আমি দেখি, খুব খারাপ লাগে। সো এটাই বলবো, এখনো সুযোগ আছে, তোমরা যদি জিকেতে কোনো প্যারা নিতে না চাও ভাই, তাহলে তোমরা পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। সো যারা 29 ডিসেম্বর থেকে ক্লাসগুলো করবে ওরাই বুঝবে যে ওরা কি রাইট ডিসিশন নিছিল লাইফে। ওইভাবে কিন্তু আমরা ওইভাবে ক্লাসগুলো ইনশাল্লাহ করাবো যাতে কমন পড়ে। সো বিসিআইএম এর অন্তর্ভুক্ত 9 কোনটি? 80তম অধিবেশন সভাপতি কে ছিলেন? কোন নেতার মরদেহ এখনো সংরক্ষিত আছে? দেশবাচক বাংলা শব্দ প্রথম কে ব্যবহার করেন? 4টা প্রশ্ন একসাথে উত্তর করো, 4টা প্রশ্ন তোমরা একসাথে উত্তর করো ভাই প্লিজ, 4টা প্রশ্ন, হতাশ হয়েও না কেউ, 4টা প্রশ্ন তোমরা উত্তর করো, 4টা প্রশ্ন একটু উত্তর করো, 4টা প্রশ্ন। হ্যাঁ, কেউ হতাশ হয়েও না, সুযোগ আছে এখনো ইনশাল্লাহ। আর এখনো যদি মনে হয় যে না পড়তাছি না, কম পড়তাছি, এটা খুব লস। তোমার এখন একটা প্রচুর পড়তে হবে, প্রচুর রিভিশন দিতে হবে, এরকম প্রশ্ন সলভ করতে হবে। আর শেষ মুহূর্তে আমার ম্যারাথন ক্লাসগুলো জিজ্ঞেস শুরু করে যাও, তোমরা ইনশাল্লাহ বেস্ট করবা। সেটা রাবি এই ইউনিটে ইনশাল্লাহ ভালো কমন পাবা, চবি বিডিতে, জগন্নাথে, ভিউপির আমরা কি করব, পুরো আবার কভার করব, ইংলিশ প্রশ্ন সলভ করব, ব্যাংকের প্রশ্ন, আজকে তোমাদের ইংলিশ প্রশ্ন সলভ করে দেখাই দিব। সো সমস্যা নাই। সো তোমরা উত্তর করো, এটা কি হবে? বিসিআইএম এর অন্তর্ভুক্ত কোনগুলা বলো? বিসিআইএম এর অন্তর্ভুক্ত 9 বলছে, ঠিক আছে? বলো কি হবে? বিসিআইএম এর অন্তর্ভুক্ত 9 কোনটা? তো এই টাইপের প্রশ্ন হতে পারে। সো এমন একটা দেশ যেটা হচ্ছে কার্বন নেগেটিভ স্ট্যাটাস পেয়েছে। আর 80তম অধিবেশনের সভাপতি ছিলেন হচ্ছে আনালেনা বয়ারবোক। হ্যাঁ, কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংরক্ষিত আছে? ভ্লাদিমির উলিয়ানভ ইলিচ লেনিনের। দেশবাচক শব্দে প্রথম বাংলা ব্যবহার হয় কোথায়? মহাভারত, রামায়ণ, বাদ, প্রথমে বাদ দিবা। অর্থশাস্ত্র নাকি আইনি আকবরী? অর্থশাস্ত্র বাদ, উত্তর হবে আইনি আকবরী। আইনি আকবরী লিখছে কি? আবুল ফজল, আবুল ফজলের গ্রন্থে, আবুল ফজলের গ্রন্থে, ঠিক আছে? আইনি আকবরীর আকবরনামাতে, আকবরনামার আইনি আকবরীতে কিন্তু দেশবাচক শব্দ একটা বাংলার সাথে যে দেশ হবে, এই দেশবাচক শব্দে বাংলা ব্যবহার করছে আইনি আকবরী গ্রন্থে, ঠিক আছে? আলানা, এটা হচ্ছে সাম্প্রতিক, এটা সাম্প্রতিক, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা বিডিজিকে এর প্রশ্ন, এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল। তার মানে সব সমন্বয় আমরা কিন্তু সলভ করতেছি, মাথায় রাখবা। পরবর্তী যদি 4টা প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করি, একটু উত্তর করো। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনকে প্রতিষ্ঠা করে? তমুদ্দুন মজলিসের নেতৃত্ব দেয় কে? চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? ভার্জিন অব দ্য রক্স শিল্পের স্রষ্টাকে? 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তর তোমরা একটু করে দাও, এই 4টা প্রশ্নের উত্তর তোমরা একটু করে দাও, ঠিক আছে? এই 4টা প্রশ্নের উত্তর তোমরা করে দাও। সো ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন শুধু প্রতিষ্ঠার কথা বলছে, এখানে কিন্তু অন্য কিছু বলে নাই, শুধু মুসলিম শাসন প্রতিষ্ঠার কথা বলছে, ঠিক আছে? মুসলিম শাসন প্রতিষ্ঠাতা, মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? সো দেখো, তোমরা মাথায় রাখবা, এই তমুদ্দুন মজলিস 1947 সালে যেটা গঠিত হয়েছে, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক একটা সংগঠন, ঠিক আছে? সেটা করেছেন কে? অধ্যাপক আবুল কাশেম। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটির কোন বিভাগের? পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন কিন্তু এই অধ্যাপক আবুল কাশেম। ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কিন্তু মোহাম্মদ ঘুরি। আর চন্দ্রদ্বীপ, এটার বর্তমান নাম কি সবাই জানো? হবে বরিশাল। আর ভার্জিন অব দি রক্স শিল্পের, এটা কিন্তু আন্তর্জাতিক চিত্রশিল্প এই টপিকের একটা প্রশ্ন, আন্তর্জাতিক চিত্রশিল্প এই টপিকের কিন্তু একটা প্রশ্ন। তো এগুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ভার্জিন অব দি রক্স হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে উত্তরগুলো, একটু মিলাই নিও, কারা কারা সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আবুল কাশেম থ্যাংক ইউ। আবুল কাশেম যারা দিয়েছো, এই যে একদিনে 2টা পরীক্ষা পড়ছে, এটা কি বলবো আসলে, আপসেট একটা কাজ তারা করে, এটা কেন করে আমি জানি না আসলে। শিক্ষার্থীরা কি করবে? পাখা আছে, উড়ে যাবে। 17, 18, 19, 20 উত্তর করো। ম্যাডানা 43 কি? COP 30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাংলা একাডেমি কোন সনে প্রতিষ্ঠিত হয়? কোন সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় কত সালে?
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হই আমরা কত সালে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হই কত সালে? মাথায় রাখবা ম্যাডোনা 43। আমি আবার বলছিলাম এটা হচ্ছে একটা বিখ্যাত চিত্রকর্ম। কার? তোমরা, আমি কিন্তু বলে দিয়েছিলাম এই চিত্রকর্মটি কে, চিত্রকর কে? ম্যাডোনা 43-এর চিত্রকর কে? তোমরা কমেন্ট করে জানাও। আর কপ 30 যেটার কথা আমরা বলছি সেটা কিন্তু হয়েছে ব্রাজিলের কোন সিটিতে? বেলেম সিটিতে। বেলেম, অ্যামাজোনিয়া বেলেম সিটিতে হয়েছে কপ 30। কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস। হ্যাঁ। আর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। আর বাংলাদেশ পুরো জানুয়ারির 1 তারিখে 95-তে ডাব্লিউটিওর সদস্য হয়। একদম বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন 1995 সালে ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্য হয়। আজকের এই ভিডিও থ্রুতে একটা কথা বলতে চাই, 31st নাইটে কেউ কোনো ধরনের আতশবাজি ফুটানোর চেষ্টা করবা না প্লিজ। অনেক শিশু আছে তারা চিৎকার দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়, অনেক হার্টের রোগী আছে সমস্যা হয়, অনেক পাখিরা তারা গৃহহীন হয়ে যায়। সো আমরা চেষ্টা করব 31st নাইটে এই কাজগুলো না করতে। প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে, যে যেখানেই আসো একদিনের আনন্দ করে অন্যের ক্ষতি করে তোমার জীবনে বছরের খুব সুফল বয়ে আসবে না। বরং এটা ভালো হয় তুমি যদি তোমার বুদ্ধিমত্তা পরিচয় দাও, নিজেকে কন্ট্রোল করতে পারো, অন্যভাবে সেলিব্রেট করছো, সেলিব্রেট করার ইচ্ছাই থাকে তোমাদের একদম নিতান্তই, কিন্তু কেউ আতশবাজি ফুটাইয়া পরিবেশ করে এই কাজগুলো করো না। তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, যেহেতু আমাকে অনেকে দেখো, অনেকে দেখে থাকো, অনেকে আমার ভিডিও দেখো, ক্লাস করো, সেই থ্রুতে আমি এটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের কাছে। উপদেশনা, আদেশনা, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, অনুরোধ। অনুরোধ রাখতে গিয়ে যদি একজন মানুষও রাখো, তোমাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। এই কাজটা করো না, করো না, করো না প্লিজ। এই কাজটা কেউ এবছর করো না। পরিবর্তন আমাদের হাত দিয়ে শুরু হতে হবে, জ্যানজিদের হাত দিয়ে পরিবর্তন শুরু হতে হবে। তো এই কাজটা কেউ করো না, ঠিক আছে? মাথায় রাখো এটা হবে এটা। সো এখানে আমাদের সবগুলো উত্তরই দেওয়া হয়ে গেছে। এই যে এইবার আমরা আরো 4টা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। 21 থেকে শুরু করে 24 পর্যন্ত। 21 থেকে শুরু করে 24, 21, 22, 23, 24। ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ফিলিস্তিন রাফা খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় রাফাকে পুরো গাজা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটা করিডোর? আর সর্বশেষ ওপেক ত্যাগ করছে কোন দেশ? বাংলাদেশের প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়েছে কবে? বলো। বাংলাদেশের ইন্টারনেট, এটা খুব সহজে মনে রাখা যায়। তোমাদের একটা টেকনিক দিয়ে দিব না, সমস্যা নাই। টেকনিক লাগবে? বলো, টেকনিক লাগবে কার কার? টেকনিক লাগবে কার কার? এটা বলো, টেকনিকটা লাগবে কার কার? আমি দিয়ে দিব, সমস্যা নাই। নেট কি স্লো নাকি ঠিক আছে? আচ্ছা দেখো, ইন্টারনেট কবে চালু হয়েছে এটা সহজে মনে রাখা যায়। দেখো 1969 সালে সারা বিশ্বে ইন্টারনেট চালু হয়। পৃথিবীতে ইন্টারনেট চালু হয়েছে 1969 সালে। আর এই যে 9টাকে যদি সামনে এনে দেই, ঠিক আছে, তখনই হয়ে যায় বাংলাদেশের। দেখো এই 9টাকে সামনে এনে দিব, যে 19 পর্যন্ত ঠিক আছে, এই 9 আসবে সামনে, 6 যাবে পরে। বাংলাদেশের 96-তে, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক ভাবে 69-এ। খুবই সহজ কিন্তু। 1969 সালে সারা পৃথিবীতে ইন্টারনেট চালু হয়, মানে পৃথিবীতে প্রথম ইন্টারনেট চালু হয়। আর 96 সালে বাংলাদেশে চালু হয়, তাহলে আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। সো 96। সর্বশেষ ওপেক টেক করেছে কিন্তু অ্যাঙ্গোলা। আর এটা হচ্ছে মোরাক করিডোর। ফিলিস্তিন ইসরায়েল থেকে কিন্তু যে কোনো জায়গায় প্রশ্ন পেতে পারো, তাই করিডোরটার নাম মাথায় রাখবা। ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের জনক হচ্ছে, উদ্ভাবক হচ্ছে ডক্টর ইউনুস। এই জন্য কিন্তু তিনি তার গ্রামীণ ব্যাংক সহ তিনি কিন্তু কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। কোন বিষয়ে কারো জানা আছে? নোবেল পুরস্কার তিনি পেয়েছেন কোন বিষয়ে? নোবেল পুরস্কার পেয়েছেন কোন বিষয়ে? দেখি কারো কি জানা আছে? কত সালে? কত সালে কোন বিষয়ে? কত সালে কোন বিষয়ে? মাথায় রাখতে হবে। কত সালে কোন বিষয়ে? ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখলাম। পরবর্তীতে আমাদের যে প্রশ্ন থাকবে এখানে একটা, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? 4টা অপশন আছে, তোমরা একটু কমেন্ট করে দাও। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? কারো জানা আছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? এটা হচ্ছে তোমার আইসিটি থেকে একটা প্রশ্ন, ওয়েবসাইট অংশ থেকে একটা প্রশ্ন। বলো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি?
ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? বলো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের 9 দিয়ে হতে পারে। হ্যাঁ, পরবর্তীতে আমরা নেক্সট ইয়াতে যাব। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটি? ঠিক আছে, একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও, একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও। ওকে 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 ওকে, আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? ঠিকঠাক কি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, উত্তর হবে, তোমরা বুঝতেই পারছো, সহজ উন্নয়ন ব্যবস্থা। উত্তর হবে এটা। পরবর্তীতে আমাদের আর 5টা প্রশ্ন আছে, আমরা দেখি সে 5টা প্রশ্ন কোথায় আছে। এইখানে আছে। হ্যাঁ, এই যে, এই যে খুবই গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন। তার মধ্যে যদি আমরা 4টা দেখি, এই যে প্রথম 4টা আমরা একটু দেখি, 26, 27, 28, 29 দেখবো। হ্যাঁ, তোমরা উত্তর করার চেষ্টা করো। এই 26, 27, 28, 29, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে প্রথম কোন দেশ? ইংলিশ চ্যানেল কাকে কাকে যুক্ত করেছে? দুবলার চর কোথায় অবস্থিত? বিশ্বগ্রাম ধারণটির প্রবক্তাকে? 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমাকে একটু উত্তর করে দাও। 4টা প্রশ্ন উত্তর করে দাও, 4টা প্রশ্ন একটু উত্তর করে দাও তোমরা। এই 4টার উত্তর কি হবে? সো দেখো, দুবলার চর এই বাংলাদেশের বিখ্যাত, আমি তোমাদের একটা কথা বলে দিই, সমুদ্র সৈকত, জলপ্রপাত, চর, খাল, বিল কোথায় আছে, কোনটা একটু ভালো করে দেখবা। আর বিশ্বগ্রাম, এটা হচ্ছে তোমার জানো, রবার্ট মার্শাল মেকলুহান, তিনি হচ্ছেন বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণাটি প্রথম সামনে আসে। দুবলারচর সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। ইংলিশ চ্যানেল তোমার যদি বলে পৃথক করেছে যুক্তরাজ্য ফ্রান্স, অথবা ডোবার প্রণালী সেম, যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে। কিন্তু ইংলিশ চ্যানেল কাকে কাকে যুক্ত করেছে? এক সাইডে আটলান্টিক থাকবে, আটলান্টিক প্রশান্ত এটা বাদ, উত্তর প্লাস আটলান্টিক এটা আমরা রাখতে পারি, ভারত ভূমধ্য বাদ, ভূমধ্য লোহিত বাদ, উত্তর হয়ে যাবে অটোমেটিক। এটা বাদ দিয়ে দিয়ে বের করবা, উত্তর সাগর ও আটলান্টিক সাগরকে যুক্ত করেছে কিন্তু এই ইংলিশ চ্যানেল। ঠিক আছে, বাংলাদেশে 2025 সালে সর্বশেষ 2জন ব্যক্তি এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, সেই 2জন ব্যক্তি কে আমাদের জানতে হবে। অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হচ্ছে এই রাশিয়া। কোন দেশ? রাশিয়া। ঠিক আছে, কোন দেশ? এই রাশিয়া। এইটা আবার মনে করো আসার মতো একটা প্রশ্ন, মাথায় রাখবা। ঠিক আছে, আসার মতো একটা প্রশ্ন, এটা মাথায় রাখবা। সো আমরা যদি সর্বশেষ প্রশ্নটা একটু খেয়াল করি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? তাহলে আমরা বলবো এখানে উত্তর হবে অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান। আমরা 3টা মডেল টেস্ট ইনশাল্লাহ সলভ করে নিলাম নাকি? 3টা মডেল টেস্ট আমরা সলভ করে ডান করে ফেললাম। 3টা মডেল টেস্ট সলভ ডান, 3টা মডেল টেস্ট আমাদের সলভ ডান, আলহামদুলিল্লাহ। সো বুঝতেই পারছো, তো তোমরা উত্তর করতে পারছো, ভেরি গুড, ভেরি গুড,
ভেরি গুড, 3টা প্রশ্ন সলভ করতে পারলাম আমরা। সো আমরা কিন্তু সলভ করছিলাম কোন জায়গা থেকে, আমাদের এই এমসিকিউ ইনসাইড বইটা থেকে। এই বইটা যার কাছে থাকবে তার সাধারণ জ্ঞানে কোনো ধরনের এক্সাম বেস লাগবে না। অনেকে আমরা মনে করি শেষ সময় এসে যে কোনো বিশ্ববিদ্যালয়ে 50, 60, 70টা এক্সাম দিতে চাই, 500, 600 টাকা দিয়ে ভর্তি হই, নিরর্থক। এই বইটাতে সাধারণ জ্ঞানের মাথায় রাখবা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বাংলাদেশ আন্তর্জাতিকের প্রত্যেকটা অধ্যায় তুমি দেখো, এর বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে সকল টপিক আছে। প্রত্যেকটা অধ্যায় শেষে একটা করে কিউআর পাবা। জাস্ট ফোনের ক্যামেরা ধরবা, অনলাইনে ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্টেড থাকলে তুমি অনলাইনে গিয়ে এক্সাম দিতে পারবা, ডিরেক্ট এক্সামে চলে যাবা টাইটেল সহ। তুমি দাগা বা প্রশ্ন সাবমিট করে উত্তর দিতে পারবা, ভুল হলে ভুলে সঠিক উত্তর কি কত মার্ক পাইছো। তাহলে এই বই থাকলে কারো কোনো এক্সাম বেস লাগবে না। প্রথম 29টা পেজে এই বইয়ের 1 বছরের যত সাম্প্রতিক টপিক প্রথম 29টা পেজে কভার করে ফেলা হয়েছে। সূচিপত্রটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কোন কোন টপিক গুলো আছে। জাস্ট ইমাজিন এই সকল টপিক আছে। আর শুধু এইগুলা না, এইখানেও দেখো এই সকল টপিক আছে, এই সকল টপিক প্লাস এইখানে সকল টপিক আছে প্রথম 29টা পেজে। টপিকগুলো একটু খেয়াল করলে বুঝবা কত গুরুত্বপূর্ণ টপিক। সকল টপিক আছে কোথায়, এই একটা বই। তাহলে এই বই সাম্প্রতিক আর লাগবে না, এই বই কিনলে এক্সাম বেস লাগবে না। এই বই শেষে আছে 40 সেট মডেল টেস্ট। প্রত্যেকটা মডেল টেস্ট তোমরা দেখছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো, এরকম 40 সেট মডেল টেস্ট পাবা। আবার মডেল টেস্ট গুলো তোমরা অনলাইনে এভাবে স্ক্যান করে করে এক্সাম দিতে পারবা, এরকম করে রাখছি। স্ক্যান করে 10টা মডেল টেস্ট এক্সাম দিতে পারবা। এই বইটা খোলার পর প্রথম 10টা ক্লাস পাবা, ফ্রি ক্লাসগুলো আমি কালেক্ট করে দিয়েছি এখানে, যেখান থেকে 5 থেকে 7 মার্ক কমন, স্ক্যান করলেই ক্লাস করতে পারবা। ঠিক আছে, এই বইয়ে আছে প্রত্যেকটা অধ্যায় শেষে এরকম করে। অনেকে বলো ভাইয়া আমরা বিউপিতে পরীক্ষা দিব, ইংলিশ প্রশ্ন দরকার। প্রত্যেক অধ্যায় শেষে এই যে ইংলিশ প্রশ্ন, প্রত্যেক অধ্যায় শেষে ইংলিশ প্রশ্ন আছে। প্রত্যেকটা অধ্যায় শেষে দেখো ইংলিশ প্রশ্ন, যাতে করে তুমি সলভ করে করে কি করতে পারো, বাংলার পাশাপাশি প্রত্যেক অধ্যায়ে কিন্তু ইংলিশ প্রশ্ন সলভ করতে পারো। এই বইটাতে আল্লাহর দুনিয়া বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলার বিগত সালের এক একটা 15-20 বছরের সালের করে প্রশ্ন আছে শুধু জিকে। এই দেখো কতগুলোর প্রশ্ন আছে। তার মানে এই বইটা থাকলে 1-2 হাজার টাকা খরচ করে কিন্তু তুমি আর কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। উপরন্তু চাকরিরও প্রশ্ন আছে, যারা অ্যাডমিশন এবং চাকরির জন্য বইটা নিবে, এক্সাম, মডেল টেস্ট, সাম্প্রতিক, ইংলিশ এমসিকিউ, বাংলা এমসিকিউ, তারপর হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক জিকের সকল বিশ্ববিদ্যালয়ের আছে। জাতীয় বিগত 10-15 সালের গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, সামনে নার্সিং, ডেন্টাল, হাজি দানেশ, সব প্রশ্ন ব্যাংক। সো একটা বই যাদের কাছে থাকবে তার কিছু লাগবে না। সো এটা হচ্ছে কথা। তো আজকে আমি তোমাদের যেটা বলবো, তোমরা যারা বইটা অর্ডার করতে চাও এবং কোর্সে যুক্ত হতে চাও, একসাথে একটা দারুণ সুযোগ আসছে, তোমাদের সেটা বলে দেই। একসাথে একটা দারুণ সুযোগ আসছে, এই যে পুরো ব্যাপারটা বুঝাই দিই, তোমরা বুঝবা না। আমরা 28 ডিসেম্বর হবে আমাদের একদম সেই মহাম্যারাথন ক্লাস। মহাম্যারাথন যাকে বলে, পুরা প্ল্যান আছে এই 28 ডিসেম্বর রাত 9টায় আমাদের এই 10টা ক্লাসের প্রথম ক্লাসটা হবে। প্রথম ক্লাস রাত 9টায় আমাদের পেড গ্রুপে একদম বিসমিল্লাহ বলে আমরা অলরেডি আমাদের পেড গ্রুপে রাজশাহী এ, চট্টগ্রাম, কুমিল্লা, বিউপি, জগন্নাথ সহ সবগুলো ইউনিটের সাজেশন দিয়ে ফেলছি। সিক্রেট প্রত্যেকটা সাজেশন 10 মিনিট করে, কোন টপিকগুলোর কোন লাইন থেকে ছোট ছোট দিছি। কিছু কিছু টপিক 5 মিনিটে পড়া যায়, কিছুটা 10 মিনিটে পড়া যায়, কিছু হচ্ছে 20 মিনিটে পড়তে হবে, যাতে তোমাদের প্রশ্ন কমন পড়ে। প্রথমে তোমাদের সেফ জোনে রাখছি। দ্বিতীয়ত এখন আমরা ওই টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট ধরে ধরে শুধু টপিক সলভ করাবো, ক্লাস করাবো এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত 5-10 বছরের করে প্রশ্নকারী সলভ করে যাব। তার মানে এই 28 ডিসেম্বর শুরু হবে আমাদের প্রথম খেলা রাত 9টায়। এরকম করে এই 10টা ম্যারাথন ক্লাস হবে এই গ্রুপে। ফি মাত্র 399 টাকা। এখনো 2-3 জন বসে অ্যাড করতেছে, ওরা কুলাইতে পারতেছে না। দেখো কমেন্টে তোমরা হয়তো লিখবা যাবে আমাকে অ্যাড করেন, টাকা পাঠাইছি। সো তারপর এখন আমি ক্লাসটা করানোর পর আমি বসবো ইনশাল্লাহ। সো তোমরা যারা অ্যাড হতে চাও বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের আমার ওই গ্রুপটাতে, মেন যে পেড গ্রুপটা আছে না, আমার অলরেডি 42টা রেকর্ডেড ক্লাস আছে। এখন তোমাকে যে টপিকগুলো আমি ইম্পর্টেন্ট দিলাম, তুমি এই কয়েকদিন 28 ডিসেম্বরের আগে আজকে কালকে বা পাশাপাশি প্রতিদিন 2-3টা করে লেকচার রেকর্ডেড করে ফেলবা। প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের দেখাই দিব ক্লাসগুলো কেমন। প্রত্যেক টপিকের শেষে আমি তোমাদের দাগানো স্লাইড দিয়ে দিব। 10টা ম্যারাথন ক্লাস, রিভিশন ক্লাস, সলভ ক্লাস হবে ইনশাল্লাহ 28 ডিসেম্বর রাত 9টায় পেড গ্রুপে। ভাইয়া পেড গ্রুপে হবে মাত্র 399 টাকা। এখন যারা যুক্ত হতে চাও যে ভাই আমি কালকের মধ্যে বা আজকের মধ্যে যুক্ত হয়ে যাবো, মিস করতে চাই না, এখন তুমি যুক্ত নাও হতে পারো, সমস্যা নাই। অন্যের কাছে পড়ো, সেও ভালো পড়ায়, অনেক বই পড়ো, ভালো পড়ায়, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার 2টা টার্গেট ছিল এই এত কম প্রাইসে আনা। একটা টার্গেট হচ্ছে যাতে এফোর্ড করতে পারে সবাই। এখান থেকে কিন্তু আর কম হবে না, এর চেয়ে কম কোনো হয় না। যাতে সবাই এফোর্ড করতে পারে। সবাই আমাকে বলতে পারে এত কমানোর দরকার নেই, আমি না বলছি না। আমাকে যাতে সবাই এফোর্ড করতে পারে, ভর্তি হয়ে যাতে আগের সকল ক্লাস পায়, যাতে সে চান্স পায়, আমি বলতে পারি আমার স্টুডেন্টরা এখানে প্রথম হয়েছে।
মেন কথা বুঝতে পারছো? সো যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, এইটা আমার টার্গেট। সো তোমরা যারা অ্যাড হতে চাও অন্য কোনো জাস্ট পেজে, নাবিল জিকে পেজে মেসেজ দিবা, হাই হ্যালো কিছু লেখার দরকার নাই। হাই হ্যালো অ্যাড হবো কিভাবে কি দরকার নাই, আমি তোমাদের বলে দিই। আমার কথাগুলো মন দিয়ে শোনো, বা যারা যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যদি ফেসবুক না থাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নাও, অনেকে ইউটিউব থেকে দেখবা ক্লাসটা। তোমরা জাস্ট 01307515906 স্ক্রিনশট নাম্বারটা, এটাতে পার্সোনাল বিকাশ আছে, প্লাস নগদও আছে, পার্সোনাল নগদও আছে। জাস্ট তুমি 399 টাকা এই নাম্বারটাতে বিকাশ বা নগদ থেকে নিজের ফোন থেকে পাঠালে সেন্ড মানি করবা, আর দোকান থেকে পাঠাইলা ক্যাশ ইন করে দিবা। কয় টাকা? 399 টাকা। তো টাকাটা পাঠানোর পর তোমার দায়িত্ব কি? হাই হ্যালো লিখবা পেজে মেসেজ দিয়ে না, তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছো সেটা হতে পারে দোকানের নাম্বার, তোমার নিজের ফোনের নাম্বার, সম্পূর্ণ 11 ডিজিটের নাম্বারটা লিখে নাবিলজিকে পেজে একটা মেসেজ দিবা। আগে নাম্বারটা লিখবা পুরোটা, মেসেজ দিয়ে বলবা ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে ম্যারাথন করছে, সেই ফুল ম্যারাথন করছে আপনি অ্যাড করে দেন, ম্যারাথন করছে আপনি অ্যাড করে দেন, আমি ক্লাস করতে চাই। টার্গেট বিউপি টিউবি যেইটাই হোক যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতেছি। সো আমাকে অ্যাড করে দেন। তো আমি নাম্বার, আমার ফোনে যখন টাকা আসবে, তুমি যখন টাকা পাঠাচ্ছো ওই নাম্বারটা কপি করে সার্চ দিলে তোমার ইনবক্সটা চলে আসবে। তো শত শত হাজার হাজার মানুষের মাঝখানে তোমাকে আমি খুঁজে বের করে ফেলতে পারবো। সো আজকে রাতে বা কালকে দিনের মাঝখানে কেউ মিস করো না। 28 ডিসেম্বর পরে এটার প্রাইস কিন্তু হয়ে যাবে 500 টাকা। 500 টাকা তখন তুমি বলবা যে ভাইয়া কমায় রাখেন, আমি রাখবো না। 28 ডিসেম্বর পরে দাম হয়ে যাবে 500 টাকা। 28 ডিসেম্বর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এটার দাম থাকবে মাত্র 399 টাকা। এখন ভর্তি হলে তুমি যেটা যেটা পাবা একটু খেয়াল করে দেখো, খেয়াল করে জাস্ট দেখো, একটু খেয়াল করে দেখো। যারা আমার পেড গ্রুপে আছে দেখো, এই দেখো আমি যদি বলি কি কি পাবা, এই দেখো আগের যত ক্লাস কিভাবে সুন্দর করে সাজানো আছে। এই ক্লাস চলবে তোমার একদম, এখন তুমি দেখাইতে পারবো না, নেট একটু প্রবলেম, যদি আমি ফোন থেকে চালাইতেছি নেট একটু প্রবলেম। সো যারা থাকবা, নেটে একটু প্রবলেম আছে, তাহলে আমি তোমাদের দেখাইতে পারতাম নেটে প্রবলেম না হলে। কানেক্ট করা যাবে খুব সম্ভবত, তোমাদের দেখাই দিই। দেখো দেখো ওই গ্রুপে আগের যত ক্লাস, যত এক্সাম, যত দাগানো স্লাইড তোমার হাতে থাকবে, তুমি শুধু সেগুলোকে তোমার কাছে পেয়ে যাবা। সেই রিসোর্স গুলা, সেই রিসোর্স গুলা তোমার কাছে তুমি পেয়ে যাবা। সো সেই রিসোর্স তোমার কাছে থাকবে, প্রতিদিন 2টা করে রেকর্ড ক্লাস করবা। সো এই বড় গ্রুপটা যারা 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এটার দামে কিন্তু এত কমেছে 28 ডিসেম্বর পর্যন্ত, এরপর কিন্তু এত কমবে না। সো ভর্তি না হয়ে থাকলে তুমি পরে মিস করবা, বল ভাইয়া ভুল হয়েছে। সো আমাদের এই মহা ম্যারাথন ক্লাস হবে একদম, আমরা ইতিহাস করে দেব ইনশাল্লাহ, একদম আমরা কি করে দেব, ইতিহাস করে দিব। এটা হচ্ছে আমাদের টার্গেট ইনশাল্লাহ। সো আমরা ইতিহাস করে দিব যাতে করে আমাদের কমন থাকেই, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সো এই পেড গ্রুপে তুমি দেখো, জাস্ট একটু খেয়াল করে দেখো, এই যে এই দেখো, এই পেড গ্রুপে ঢোকার পর তুমি সকল আগের ক্লাস, সকল এক্সাম, সকল দাগানো স্লাইড, সকল সাজেশন কোথায় পাবা? গ্রুপে ঢোকার পর এই ফিচার নামক যে অপশনটা আছে, এই ফিচার নামক অপশন তুমি ক্লিক করবা। ক্লিক করার পর তুমি দেখবা এই একটা পোস্ট আসবে, এই পোস্টের সি মোরে ক্লিক করবা। এই হচ্ছে ম্যাজিক, দেখো বাংলাদেশ জিকের যত ক্লাস টাইটেল অনুযায়ী ওই ক্লাসের স্লাইড এক্সাম সহ সাজানো আছে। লেকচার 2, লেকচার 2 এর ক্লাস স্লাইড এক্সাম, লেকচার 3 এর ক্লাস স্লাইড এক্সাম, লেকচার 4 এইভাবে সাজানো আছে সকল। ধরো আমি লেকচার 6 করব, তোমাদের মনে হচ্ছে শিল্প চলচ্চিত্র থেকে প্রশ্ন আসবে, নাবিল ভাই বলছে, তুমি জাস্ট ক্লিক করে ফেলবা ক্লাসে, তোমার কাছে রেকর্ডেড আছে, এই যে দেখছো ক্লাস আছে, তুমি এখন জাস্ট ক্লাসটা করে ফেলতে পারবা। এখন চাইলে যদি ট্রেনে করতে চাও, সময় কম, সময় কম, ট্রেনে করতে চাও, এখানে 1.25x দিয়ে দিলা, 25x দিয়ে তুমি জাস্ট ট্রেনে ক্লাসটা করতে পারবা। সকল কিছু সুন্দর করে সাজানো আছে, এই যে একটা তথ্য দেওয়া আছে, ক্লাসের মধ্যে কি আছে সব কিছু সুন্দর করে দেওয়া আছে, এই যে দেওয়া আছে। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া ক্লাস করব, ক্লাস করার পর আমি একটা পরীক্ষা দিতে চাই, এই টপিকে পরীক্ষা দিতে চাই, এই দেখো এই টপিকে পরীক্ষা দিতে চাও, কোনো সমস্যা নাই। এটা এই টপিকের স্লাইড আগে দেখবা, স্লাইড স্লাইড আছে এখানে। কি কি স্লাইড? 2টা স্লাইড, একটা হচ্ছে দাগানো, দাগানো ছাড়া। দাগানো সহ দেখবা, দাগানো ক্লিক করবা, যাতে খুব ইম্পর্টেন্ট কোনগুলা সেগুলো শুধু পড়ে ফেলবা, হাতে সময় কম। এখন শুধু নাবিল ভাই দাগানো স্লাইড গুলো একবার করে পড়তে চাই, দাগানো স্লাইডে ক্লিক করবা, তুমি দেখবা শুধু দাগানো স্লাইডটা তোমার কাছে আসবে। নেটটা খারাপ দেখে আসতেছে না, এই যে পুরো দাগানো স্লাইড সবটা প্রোভাইড করা আছে, একটা তথ্য সহ, কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি স্টার মার্ক করে দিব। এই যে কোনটা কোনটা আসতে পারে পরীক্ষায় দাগা দিছি দেখো,
স্টার মার্ক করে দেখা দিচ্ছি, দেখো এই যে কোনটা একদম আসতেই পারে, এই যে আসতেই পারে, কয়টা স্টার দিছি, এতগুলো স্টার দিছি। দেখো ভাই আমি দাগানো স্লাইড করছি, এখন আমি আমার একটা এক্সাম নেন নাবিল ভাই, আপনি একটা এক্সাম নেন, তা আমি এসে কি তোমার এক্সাম নিতে পারবো? তোমার এক্সাম অলরেডি তোমার কাছে দেওয়াই থাকবে। তুমি কি করবা, ওই ক্লাসের উপর এই এক্সাম লিখ না, এক্সাম লিখে ক্লিক করবা, করার পর তুমি জাস্ট কি করবা, ওই গ্রুপের এই সাদা জায়গাতে ক্লিক করবা, শেষ। এক্সাম তোমার তোমার নিজে নিজে দিবা, সব তোমার কাছে দিয়ে দেওয়া হবে। এই গ্রুপের এগুলো পুরা 25 ব্যাচের ফার্স্ট টাইমের শেষ অবধি আগামী 2, 3, 4 মাস 5 মাস পর্যন্ত রেকর্ডে থাকবে। বা যারা চাকরির জন্য প্রতিদিন অসংখ্য ভর্তি হচ্ছে, কেন? কারণ তারা শুধু ক্লাস চায়। চাকরির জন্য প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে যে কোনো 11 থেকে 20তম গ্রেডের অনেক শিক্ষার্থী বা ভাইয়া পুরা ভর্তি হচ্ছেন এই ক্লাসে। এই যে এক্সামে স্টারে ক্লিক করবা, করার পর নাম নাম্বার পূরণ করবা, নাম্বার দিলে XYZ দিয়ে স্টার দিবা। স্টার দেওয়ার পর তোমার এই যে সময় শুরু হয়ে যাবে, এই সময়ের মধ্যে তোমাকে 46টা প্রশ্ন উত্তর করতে হবে। দেখো সর্বপ্রথম কোন দেশে ওষুধ রপ্তানি করে, আমি ধরলাম ব্রাজিলে দাগাইলাম। আগুনের পরশমণি চলচ্চিত্র নির্মাতাকে, হুমায়ুন আহমেদ, আমি দাগাইলাম। প্রথম পাটকল বন্ধ হয় কবে? জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ কিন্তু প্রথম, মাথায় রাখবা। পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোথায় অবস্থিত? নরসিংদীতে। এভাবে দাগায় দাগায় শেষে যাবা, একদম শেষে পরীক্ষাটা দিবা কত সুন্দর করে। এই সাবমিট করবা, সাবমিট করে রেজাল্ট দেখবা, ভুল করা সঠিক উত্তর করা, ভুল হলে ওটা সঠিক উত্তর কি সব দেখবা। তার মানে তোমার কাছে পুরো রিসোর্স থাকবে। আবার তোমরা মনে করো ভাই আমরা সাম্প্রতিক ক্লাসগুলো শুরু করতে চাই, শুধু স্লাইডগুলো দেখতে চাই, সব সুযোগ আছে। এই যে সাম্প্রতিক ক্লাসগুলো এখানে কিন্তু সব দেওয়া আছে। সাম্প্রতিক যে লেকচার 6 ক্লিক করবা, সাম্প্রতিকে দেখো লেকচার সব সুন্দর করে দেওয়া আছে, দেখছো পুরো ব্যাপারগুলো সব দেওয়া আছে এবং এইভাবে স্টার মার্ক করে করে দেওয়া আছে। তার মানে এটা যদি মিস করো, আর আমি কিন্তু অলরেডি গ্রুপে কি করছি, আমাদের গ্রুপে কি করছি, আমি অলরেডি কিন্তু আমাদের গ্রুপে সকল সাজেশন গুলো দিয়েছি। আমি যদি একটু দেখাই বুঝতে পারবো হয়তো জানি না। এই যে অলরেডি কিন্তু দেখাইতে পারবো না যেহেতু পেইড গ্রুপের। এই যে এইভাবে কিন্তু কি করছি দেখো, সকল সাজেশন দিয়ে দিছি। নোটিশটা দেখো, 6টা ভিডিওতে এই বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের টপ সিক্রেট 10 মিনিট করে একটা ভিডিও সাজেশন দিয়ে দিছি, যাতে ওই টপিক গুলো পড়লে কভার করে। সো অনেকের কাছে অনেক সাজেশন পাবা, তুমি অনলাইনেও পাবা, ইউটিউবে পাবা, কিন্তু আমি যে প্রিমিয়াম সাজেশনটা দিয়েছি এবং এই সাজেশন ধরে ধরে টপিক গুলো আমি আবার রিভিশন করে দেবো 28 ডিসেম্বর রাত 9টা থেকে, যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে ইনশাআল্লাহ। সো এটা আমি বলবো বারবার, তোমরা এখনো যারা ভর্তি হও নাই ভাবতেছো আরে ভাই 399 টাকাই তো না, 399 টাকাই তো নাকি, এইটা তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। তুমি একদিন এসে বুঝবা যে আমার ভালো হয়েছিল, তোমরা এসে বুঝবা যে ভালো হয়েছিল। সো 01307 515906 এই নাম্বারে পার্সোনাল বিকাশ নগদ দুইটাই আছে। 399 টাকা পাঠায়া আমাদের নাবিল জিকে পেজে মেসেজ দাও, নাবিল জিকে পেজে মেসেজ দিয়ে কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছ সম্পূর্ণ 11 ডিজিটের নাম্বারটা দিতে হবে, স্ক্রিনশট না, নাম্বার লিখে দিতে হবে যাতে তোমাকে সহজে খুঁজে পাই। আর মোট কথা আমার কোর্স থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের মূল ইউনিটে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং মেডিকেলে, এই কয়েকটার নাম বললাম, এগুলোতে যদি প্রথম হতে পারে মূল ইউনিটে, তাদের কিন্তু ল্যাপটপ গিফট করা হবে। তো তোমার যদি কনফিডেন্স থাকে যে ভাইয়া প্রথম হবো, ভালো করবো, সেকেন্ড থার্ড হইলেও কিন্তু আকর্ষণীয় অন্য গিফট থাকবে, মোবাইল ফোন গিফট করতে পারি। তো যাদের এরকম টার্গেট আছে, বেস্ট হইতে পারবা, তাহলে তোমরা ভর্তি হতে পারো। মাত্র 399 টাকায় তুমি 20-30 হাজার টাকার জিনিস পাই যাবা, ঠিক আছে? সো যদি এমন একটা কনফিডেন্স থেকে থাকে, সো মিস করো না একজনও। 28 ডিসেম্বরের পরে কিন্তু আফসোস করবা। জাস্ট তুমি আমার সাথে 7 দিন, আমরা 7 দিন বা 6 দিনে একদিনে 2টা ক্লাস হইতে পারে, আমরা সকালে নিতে পারি একটা, রাতে নিতে পারি একটা। তোমাদেরকে জাস্ট ক্লাসগুলো আগে বুঝাই দিব, ক্লাস নিয়ে কি শেষ, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে সেইগুলো সাজেশন দিব। আরো যেমন গুচ্ছের জন্য মৌলিক জিকে ক্লাস পাবা, গুচ্ছ জিকেটা পুরো কভার হবে। আর সামনে তোমার নার্সিংটা পুরো কভার হবে। হাজি দানেশ থেকে শুরু করে যেটাই আছে সব একটা গ্রুপে তুমি জিকে পুরো কভার হয়ে যাবে। সো কথা বললে অনেক বলা যাবে, কথা হবে ক্লাসে, এখানে না। টপিক ধরে ধরে আমরা সলভ করবো। সো তোমরা যারা ভর্তি হবে আজকের মধ্যে যোগাযোগ করে, যোগাযোগ দরকার নেই, অনেকে মেসেজ লেখে হাই, আবার লেখে হ্যালো, কেমন আসান, কেমন কেমন আসান, কেমন আসান, ভালো আসান, এগুলো লেখার দরকার নাই। কারণ এমনিতে হাজার হাজার মেসেজ, তোমাকে খুঁজে পাওয়াটা দুষ্কর। সেই জায়গা থেকে নাম্বারটা দিয়েছি, বিকাশ নগর 2টা আছে, পার্সোনাল নাম্বার, ঠিক আছে? তোমরা জাস্ট টাকাটা পাঠাই, স্ক্রিনশট টাকা নাম্বারটা, আজকে যুক্ত হয়ে যাবে, কালকে দিনের মধ্যে রাত হয়ে গেছে, যে কোনো ভাবে ম্যানেজ করে হইলেও। আর যদি তোমরা মনে করো ভাই আপনার বইটা নিব, বইয়ের দাম হচ্ছে 460 টাকা, এটা হচ্ছে 400 টাকা, কত আসে 860 বাদ 460 টাকা পুরো ডিসকাউন্ট। যারা 800 টাকা পাঠিয়ে দিবা তারা হচ্ছে এই এমসিকিউ ইনসাইট বই সহ পাবা। যারা 800 টাকা পাঠাবা তোমরা এমসিকিউ ইনসাইট বই সহ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। 800 টাকা পাঠায় বলবো ভাই আমি বইও চাই, আমাকে ম্যারাথন কোর্সে অ্যাড করে দেন,
তাহলে তোমাকে কিন্তু এই বই সহ অ্যাড করে দেওয়া হবে। সো যদি মিস করতে না চাও, যেহেতু এটাতে অনেক কিছু আছে কমনও পড়ে, মিস করতে না চাইলে তোমরা 800 টাকা পাঠিয়ে দুইটা চাইলে, অথবা যদি মনে করো ভাই শুধু করছে, তোমার ইচ্ছা, উইলিংলি যেটা ইচ্ছা। কিন্তু আমি চাই আমি এমন একটা প্রাইস রাখছি যাতে করে আমার শিক্ষার্থীরা এখান থেকে যাতে টপ করতে পারে, কোনোভাবে জিকেতে খারাপ না করতে পারে। যদি এখানে পড়ে তোমার কিছুটা বেশি নাম্বার পাও, এটাতে জন্য ভালো সাবজেক্ট পাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো সো তোমরা যারা যুক্ত হতে চাও এবং আর একটু ডিটেল জানতে চাও, আমি বলবো একাধিক ফ্রেন্ড হলে অ্যাড হলে, তো 2-3 জন অ্যাড হলেও আমরা একটু ডিসকাউন্ট করে দিব। বই সহ নিলে 60 টাকা বাদ, কুরিয়ার চার্জ ফ্রি 800 টাকা। আর যদি মনে না করো তাহলে 400 টাকা পাঠিয়ে তুমি আজকে কালকের মাঝখানে যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো ভাবে তুমি হচ্ছে যুক্ত হয়ে যাবে। সো প্রসেসটা আবারও বলে দেই, এই নাম্বারটাতে বিকাশে বা নগদে তোমরা 400 টাকা বা 399 টাকা পাঠাইয়া নাবিল জিকে পেজে নক দিয়ে সম্পূর্ণ নাম্বারটা লিখে মেসেজ দাও। আজকের মাঝখানে যারা অন্য কথা না বলে যদি শুধু যুক্ত হয়ে যেতে চাও, এটা করে ফেলো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আগামীকালও আমরা একটা ক্লাস নিব, সেটা হবে তোমাদের আরেকটু ইম্পর্টেন্ট কোন টপিকে, যেটা থেকে আমরা অনেক ভালো করতে পারি। সো তোমরা থাকবা আগামীকাল রাত 9টায়ও নাবিল জিকে পেজে ইনশাআল্লাহ, আর নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অনেকে বলো ভাইয়া আপনার হচ্ছে কোথায় এই সকল ক্লাস রেকর্ডেড থাকে, বা কোথায় আগে যত 400 থেকে 500 ভিডিও পাবো সকল ক্লাস, তোমরা হচ্ছে এইটাতে যুক্ত হয়ে যাবে। অনেকেই জানো না, তাই তোমাদেরকে বলে দেই, এইখানে যুক্ত হয়ে গেলে তোমার কিন্তু কি হয়ে যাবে, সকল আগের ক্লাস পাবা, রেকর্ডেড পাবা, ডাউনলোড করে রাখতে পারবা, টেন্ডে দেখতে পারবা, সকল টেকনিক। তোমরা কিন্তু অনেকেই জানো না, এই যে এটা আমাদের যে নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অনেকে যুক্ত না থাকার কারণে কিন্তু সকল ক্লাসগুলো পাও না। এই যে আগের ক্লাস থেকে শুরু করে সকল ক্লাস তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। এটা হচ্ছে আমাদের নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে তুমি সকল আগের ক্লাস রেকর্ডেড পাবা, সকল আগের ক্লাস। যেমন আমি তোমাদের দেখাই, নামটা স্ক্রিনশটটাও আজকে যুক্ত হয়ে যাও, সকল আগের ক্লাস রেকর্ডেড পাবা এখানে। এই যে দেখছো, সকল আগের ক্লাস যত ক্লাস আছে তোমরা কিন্তু এখানে সবকিছু রেকর্ডেড আকারে পেয়ে যাবা। যত ক্লাস আছে সবকিছু রেকর্ডেড আকারে পেয়ে যাবা, সবকিছু রেকর্ডেড আকারে তোমরা কিন্তু এই ক্লাসটাতে বা এই গ্রুপটাতে তোমরা এই ইউটিউবে পেয়ে যাবা। সো এটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবে যারা দেখছো তোমরাও সাবস্ক্রাইব করে দাও। আর যদি মনে করো ভাই ফেসবুকে আপনার কোন পেজে সকল লাইভ হয়, ক্লাসগুলো করতে পারবো, তো তোমরা তো জানোই কোন পেজ, এটা তো বলাই হচ্ছে বাহুল্য। তো জানোই আমাদের যেই সবার প্রিয় নাবিল জিকে ফেসবুক পেজে তোমরা কিন্তু কি করবা, ফলো দিয়ে দাও এখনই। যারা দিয়ে দিবা সকল প্রতিদিন সকল, যেমন আমাদের প্রতিদিন যে জিনিসগুলো এখন থাকবে আমি তোমাদেরকে বলে দিই। আমাদের পেজের এই ডে সবাই খেয়াল করবা, যত ক্লাসের নোটিশ আপডেট পেতে প্রতিদিন সকাল 7:30টায় তোমরা যেটা পাবা, এটা অন্য কেউ দিবে না। এত সকালে এত সুন্দর করে প্রতিদিনের পত্রিকার আপডেট, যাতে সাম্প্রতিক থেকে কমন পড়ে। প্রতিদিন এরকম কুইজ থাকে আমাদের পেজে, এরকম কুইজ থাকবে প্রতিদিন আমাদের পেজে। প্রতিদিন আমাদের এরকম একটা একটা করে সাম্প্রতিকের যে কোনো টপিকের উপর ক্লাস থাকবে। প্রতিদিনের পত্রিকার যে আপডেটটা থাকে আমি নিজে পড়ে এগুলো কালেক্ট করি, পত্রিকার আপডেট ডেট অনুযায়ী। সবাই কিন্তু রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখে, যাতে করে নিজের টাইমলাইনে রাখি, যাতে করে এখান থেকে একবার করে নিজের টাইমলাইন থেকে দেখে, কারণ পেজে কিন্তু অনেক পোস্ট করে ফেলবে, এগুলো হারায় যাবে। সো এই পেজে ফলো করলে তুমি প্রতিদিন সকাল 7:30টায় এটা পাবা। এরকম করে অনেক আপডেট পাবা, অনেক এই ভিডিওগুলো পাবা যেগুলো আমরা আগে পেজে আপলোড দিই। হ্যাঁ, আমাদের এই আরেকটা কিন্তু ম্যারাথন ক্লাস হয়েছে, এই ক্লাসটা তোমরা করে নিবা পেজ থেকে, এই ক্লাসটা করে নিবা। এটা রিভিশন ক্লাস হয়েছে কিছু টপিকের উপরে, এতগুলো টপিকের উপরে। সো পেজও কানেক্টেড থাকবা। আর যদি মনে করো ভাইয়া কোথায় ফ্রি এক্সাম হয়, এই ক্লাসের স্লাইডগুলো কোথায় পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ফ্রি গ্রুপ হচ্ছে এটা। তোমরা কিন্তু এই গ্রুপটাতে সব সময় আমার যত কি পাবা, ক্লাসগুলো পাবা, নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, এটাতেও তোমরা যুক্ত হয়ে যাও। এটাতে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা সকল আগের ক্লাস, মানে ক্লাসে যত স্লাইড, যেমন গত ক্লাসের স্লাইড দেখতে পাচ্ছ, এই যে গত ক্লাসের স্লাইড কিন্তু এই যে আমরা এই গ্রুপে দিয়ে দিয়েছি। এই যে গত ক্লাসের স্লাইড বা নোট টোট সব পাবা। এই যে গত ক্লাসের স্লাইডটা হচ্ছে এইটা, গত ক্লাসের স্লাইডটা কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্লাইড টাইড বা অন্য শিক্ষার্থীরা বিভিন্ন নোট শেয়ার করে, তাদের বিভিন্ন মতামত দেয়, তোমরা তোমাদের কথাগুলো বলতে পারো, আমার ক্লাস কেমন লাগে পোস্ট করতে পারো। সেই গ্রুপটাতে আমি জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সো আজকে এই পর্যন্ত, যাবে ভর্তি হবা এখনই জাস্ট এটার স্ক্রিনশট রাখো। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, তোমরা একদম মিস করো না, কারণ তোমাদের জন্য আমি এমনটা প্রাইস আছে যাতে যারা সৌভাগ্যবান তারা যাতে এখান থেকে কমন পাইতে পারো হিউজ পরিমাণে। আমি আশা করি তোমরা অ্যাফোর্ড করতে পারবা। 01307, যারা কালকে ইয়া করবা নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, 515906, 01307515906, এই নাম্বারটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থাকো। 28 তারিখ রাত 9টায় হবে আসল খেলা ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।